শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। বাক্য পরিষ্কার। আমরা গতদিন আমরা পড়ছিলাম, গতদিন আমরা শুরু করছিলাম। শুরু করার পরে আমরা কিন্তু শেষ করতে পারিনি, তাই না? আমরা স্টার্ট করে আমরা বন্ধ করে রাখছিলাম। কোন পর্যন্ত পড়ছিলাম একটু বলবেন? আমরা কি পড়ছিলাম গতদিন? স্যার আপনার সাথে তো একটা ক্লাসে ছিল সম্ভবত স্যার। একটা ক্লাস আমরা তো শেষ করিনি, তাই না? না স্যার। আমরা একটা ক্লাসও শেষ করিনি। আমরা সেদিন কি করছিলাম? আমরা আমরা সেদিন আমরা কি পড়তে চাই সেইগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। মনে হয় আমরা এই সেশনটা নিয়ে আলাপ করছিলাম যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট জিনিসটা কি, এইটাতে আমরা কি কি বিষয়গুলো পড়বো, কন্টেন্ট গুলো আপনাদেরকে দিছিলাম, তাই না? জি স্যার, ওকে, কন্টেন্ট গুলো তো আপনারা একটু দেখছেন নাকি? দেখছি স্যার। ওইভাবে দেখা হয়নি। এখনো কাজে করে নাই। একটু দেখবেন। আমি বলেছি হুম এই কোর্সের সাথে কাজ আমাদের করতে বসতে আলিস্টার ডাক দিয়ে দিয়েছে। হুম স্যার ওই যে মানে ওনারা ইয়া হয়তো মানে কথাটা একটু করলে ভালো হয় হুম ক্লাস চলাকালীন। আর একটা জিনিস বলি, আমাদের আমাদের তো একাধিক কোর্স আছে। এইটার সাথে বন্ড, কাস্টমস বন্ডের আছেন কতজন এই কোর্সে? কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট কেউ আছেন? না স্যার, আমরা তো শুধু ব্যাড ট্যাক্সের। ভ্যাট ট্যাক্সের কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট নাই, ঠিক আছে। তাহলে আমরা একটু অ্যাভয়েড করতাম। কিছু ডুপ্লিকেশন ছিল, ডুপ্লিকেশনস গুলো আমরা একটু অ্যাভয়েড করতাম। তো সেগুলো আমরা দেখব না। আমরা মোটামুটি থ্রোলি এবং হোললি আমরা পড়ার চেষ্টা করব। এবং যেহেতু আমরা এলিমেন্টারি লেভেল, আমরা খুব প্রাথমিক পর্যায় থেকে এটা পড়বো। হ্যাঁ, আর সবগুলোতে আমরা একটু প্র্যাকটিক্যাল ইস্যুস গুলো নিয়ে আসবো। আমরা যখন থিওরি পড়বো, থিওরির সাথে প্র্যাকটিক্যাল গুলো দেখব। আমরা আলোচনা করছি যে আওয়ার ক্লাস উইল বি ভেরি মাচ কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। কারণ হলো এই বয়সে এসে শুধু যদি আমরা থিওরি পড়ি, প্র্যাকটিসকে না দেখে, তাহলে থিওরির ইমপ্লিমেন্টেশনসটা থাকে না। আবার যদি শুধু প্র্যাকটিস করতে যায়, তাহলে কোন আইনের আলোকে প্র্যাকটিস গুলো হচ্ছে সেটারও সঠিক এবং অ্যাকুরেটলি এবং রাইটলি পজিশনটা থাকে না। এই জন্য আমরা সবসময় বলি আমাদের ক্লাস উইল বি ভেরি মাচ কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অ্যান্ড ইট উইল বি মোটিভেশনাল, অ্যান্ড ইট উইল বি রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মিন আমি বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো। এই শোনা এবং বলার মধ্য দিয়ে উইল ট্রাই টু মেক দ্য ক্লাস মোস্ট রেসপেক্টরি, মোর এনজয়েবল অ্যান্ড মোস্ট কম্পিটেন্ট ইস্যুস টু লার্ন আটমোস্ট থিংস। হ্যাঁ, আমরা এই বলা এবং কর ভিতরে প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে আমরা এই ক্লাসটাকে যাতে সবচেয়ে আমাদের সন্তোষজনক করতে পারি, প্রেরণাদায়ক করতে পারি, এবং এটা থেকে আমাদের ব্যবহারিক জীবনে আমরা যেন সর্বোচ্চ সবকিছুটা জানতে পারি। তো এই জন্যই আমরা চেষ্টা করার ইস্যুতে আমরা গতদিন আপনাদেরকে কন্টেন্ট গুলো দিয়েছিলাম। আপনারা হয়তো পড়ার সুযোগ পাননি। আমি আপনাদেরকে বলবো কন্টেন্ট গুলো পড়বেন। আমরা কি কি ইস্যুস গুলো এই এই কোর্সে কভার করব। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো পড়া আমাদের জন্য খুবই দরকার। যদি আমরা মনে করি কোনো কিছু ইনজেকশন ইনসার্ট করার দরকার আছে, আমরা সেটা করব। কোনো কিছু যদি মনে হয় আমাদের ভালো জানা আছে, দিস কন্টেন্ট নো মোর রিকোয়ার্ড, তাহলে আমরা সেগুলোকে একটু অমিটও করব, সমস্যা নেই। কাজে আপনারা কন্টেন্ট গুলো ভালোভাবে দেখবেন, নাম্বার 1। নাম্বার 2, গতদিন আমরা ইস্যুসটা শুরু করছিলাম, আমি ব্যস্ত ছিলাম, আমরা শেষ করতে পারিনি। এই জন্য আমরা প্রাথমিকভাবে একেবারে গোড়া থেকে শুরু করব, এবং আমরা আশা করছি একটা মেকআপ ক্লাস পরবর্তীতে আমরা নিয়ে নেব। হ্যাঁ, তাহলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করি আমাদের লেকচার 1। এটা হলো ইন্ট্রোডাকশন অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। এই সাবজেক্টে এই তার মাইকটা বন্ধ আছে, একটু বন্ধ রাখবেন প্লিজ। হ্যাঁ, তার ওইখান হ্যাঁ, থেকে অফ করে দেন স্যার বাইকটা। হ্যাঁ, এটা 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 আপনারা যে আছেন একটু বন্ধ করে রাখেন। হ্যাঁ, বন্ধ করে রাখেন সবাইকে। আহ সবাইকে আমি একটু বন্ধ করে রাখলাম।
যার যখন প্রয়োজন হবে সে একটু ওপেন করে কথা বলে নেবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখবো, যেটা বলবো সেটা 1 নম্বর হলো ইন্টারন্যাশনাল ট্রেড মিনিংস এন্ড অবজেক্টিভস। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড পড়তে আসছি, এটা কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, এর উদ্দেশ্যটা কি, এর অর্থটা কি, এর লক্ষ্যটা কি, আমরা এটা দেখবো। মোড অফ এন্ট্রি ইন্টারন্যাশনাল বিজনেসে কিভাবে এন্ট্রি করা যায়, ঢোকা যায়, ইন্টারন্যাশনাল ট্রেড থেকে কিভাবে বেরিয়ে যাওয়া যায়, সেটা আমাদের পড়ালেখার পার্ট হবে। ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু থিওরি আছে। সৃষ্টির প্রথম থেকে তো আর ইন্টারন্যাশনাল ট্রেড ছিল না, তখন মানুষ ডোমেস্টিক ব্যবসা করতো। ডোমেস্টিক থেকে কি করে এটা বর্ডারকে ওভারলিপ করে ক্রস বর্ডার পার হয়ে কিভাবে বিজনেসটা এক দেশ থেকে আর এক দেশে গেল, এর জন্য যারা লার্নেড আছে, যারা এই বিজনেস নিয়ে বেশি চিন্তা করেন, বিশেষজ্ঞ আছেন, ওনারা কিছু থিওরি দাঁড় করাইছেন। এই থিওরিগুলো আমরা দেখব। তবে আপনারা মনে করবেন যে এই থিওরি আপনাদের খুব এটা মুখস্থ করারও দরকার নাই, একেবারে জীবন মরণ দিয়ে আপনাদেরকে জানারও দরকার নাই। শুধু মনে করবেন যে এই ট্রেডে এই থিওরিগুলো আছে, এই থিওরিগুলো প্র্যাকটিক্যাল লাইফে কাজ করুক আর না করুক, আমাদের অর্থনীতিবিদরা, আমাদের ট্রেডের পলিসি মেকার, তারা কিন্তু এগুলোকে অনুসরণ করে। এইগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, 5 নম্বর দেখেন, ট্রেড টার্মিনোলজিস এন্ড ডকুমেন্টেশনস। টার্মিনোলজি হচ্ছে নামমালা। প্রত্যেক জিনিসের কিছু বেসিক নাম থাকে। আপনি একজন মানুষ, ডেফিনেটলি একজন মানুষ, কিন্তু আপনার নাম থাকবে আব্দুর রহিম, আব্দুল করিম, সেলিম, জাহাঙ্গীর, এই নামগুলোতে ডাকা হয়। ট্রেডের এরকম কিছু শব্দ আছে যে এই শব্দগুলো সারা পৃথিবীতে ইউনিক, একক। এই ট্রেড, এই শব্দগুলো কি, এইগুলো আমাদেরকে জানতে হবে এবং এইগুলো মুখস্থ না রাখার বিকল্প নাই, আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইন্টারন্যাশনাল ট্রেডে কিছু ডকুমেন্টেশনস এর প্রয়োজন হয়, ডকুমেন্ট গুলো আমরা দেখবো। লেটার অফ ক্রেডিটে কিছু ডকুমেন্ট কাজ করে, ইনকোটার্মসে কিছু ডকুমেন্টস কাজ করবে, এইচএস কোডে কিছু ডকুমেন্টেশনস কাজ করবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কন্ট্রাক্ট গুলো, নেগোসিয়েশন গুলো, আর্গুমেন্ট গুলোতে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হবে, সেগুলো আমরা দেখবো। ইন্টারন্যাশনাল ট্রেড, দেশের ভিতরে আপনি যখন ব্যবসা করেন, সেই ব্যবসাকে অনেকগুলো প্রভাবক কাজ করতে পারে। হ্যাঁ, যেরকম ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, অথবা ক্লাইমেটের বেনিফিট হতে পারে। এইরকম ইন্টারন্যাশনাল ট্রেডে কিছু ইস্যু আছে যেটা ইন্টারন্যাশনাল ট্রেডকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। সেটা সরকারি হতে পারে, সেটা আইনগত হতে পারে, বিভিন্ন পক্ষগুলো হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর রোল হতে পারে, প্রোডাক্টের চাহিদার উপরে ভিত্তি করে হতে পারে, প্রোডাক্টের স্কারসিটি অভাবের উপরে ভিত্তি করে হতে পারে। এইগুলো আমরা দেখব কোন কোন বিষয়গুলো ইন্টারন্যাশনাল ট্রেডকে ভালোভাবে প্রভাবিত করে। আমরা তো এই অল্প সময়ে সবগুলো দেখতে পারবো না, তারপরে যতটুকু পারি আমরা সেগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল ট্রেড। 7-এ দেখবেন, ইন্টারন্যাশনাল ট্রেডকে পরিচালনা করতে গেলে কিছু আইন কাজ করে, কিছু ল কাজ করে। এইগুলোকে আমরা দেখব। আলাদা আলাদা ক্লাস আছে, এইগুলোকে আমরা ভাগ করব, ডোমেস্টিকে ভাগ করব, ইন্টারন্যাশনালি ভাগ করব। ডোমেস্টিকের ভিতরে যেরকম আছে, ধরেন আমাদের কাস্টমস আইন, আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, এগুলো মিন মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন, আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডার মিন আমদানি নীতি আদেশ, আমাদের এক্সপোর্ট পলিসি মিন রপ্তানি নীতি, আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এগুলো ডিটেল দেখবো এবং এগুলো আমাদের প্র্যাকটিসে কিভাবে হিট করে সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, এরপরে 8 নম্বরে যেটা আমরা দেখবো আজকের ক্লাসে, সেটা হলো গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট এন্ড ইটস ইমপ্যাক্ট অন ট্রেড। গ্লোবাল বিজনেসের একটা নেচার আছে, একটা বিহেভিয়ার আছে, ট্রেডে এটা কিভাবে হিট করে, কিভাবে ভূমিকা পালন করে, সেটা আমাদের দেখার দরকার। সবচেয়ে বড় 9 নম্বর এবং 10 নম্বরে যেটা আমরা ইন্টারন্যাশনাল বিজনেসের স্টুডেন্ট হিসেবে একটু জানতে হবে, যতই আমরা কোম্পানি টু কোম্পানি, পার্সন টু পার্সন বিজনেসের কথা বলি, ইন্টারন্যাশনাল ট্রেডে গভর্নমেন্টের একটা ভালো রোল থাকে। গভর্নমেন্টের রোল কিভাবে কাজ করে সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মাত্র 1 বছর আগে ইন্ডিয়ার সাথে আমাদের গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক ছিল এবং ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড খুব পজিটিভ ওয়েতে আগাচ্ছিল, আমরা বলছিলাম। হঠাৎ করে এই ট্রেডটা মারাত্মকভাবে ঝুঁকির ভিতরে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে সাথে পাকিস্তানের সাথে আমাদের ট্রেড, আগের গভর্নমেন্ট থাকা ইমিডিয়েট ফার্স্ট গভর্নমেন্টের সময় পাকিস্তানের সাথে ট্রেড আমাদের খুব একটা ঝুঁকির ভিতরে ছিল। পাকিস্তান থেকে কোনো শিপ আসলে সেটা 100% স্ক্রুটাইজিং এর ভিতরে পড়তো, সেটাতে শতভাগ কায়িক পরীক্ষার ভিতরে পড়তো, সেগুলো পরিবর্তন হয়েছে।
এখন পাকিস্তানের শীট থেকে যে রেড মার্ক ছিল সেগুলো উঠাই দেওয়া হয়েছে। কাজে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল ট্রেডে গভর্নমেন্টের একটা বিরাট ভূমিকা থাকে। সেই ভূমিকা কখনো কখনো ট্রেডকে ফ্যাসিলিটেট করে, কখনো কখনো ট্রেডকে ক্ষতিগ্রস্ত করে। এটা আমরা দেখতে হবে। সর্বোপরি আমাদের দেশের ভিতরে যখন ব্যবসা করি সেটাতে কিছু ঝুঁকি থাকে। ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ট্রেড যেটা আছে সেটাতে তো ঝুঁকি থাকবে। সেটাও আমাদের এই টপিকসে আমরা এটা কাভার করব। এই বিষয়গুলো আমরা দেখব আজকে। এর বাইরে কোনো কিছু যদি পড়ার প্রয়োজন হয়, at the end of the class you will get the time to ask the question. Meantime আমরা যখন ইন্টারভ্যাল থাকবে 5 মিনিট 10 মিনিট কি 20 মিনিট পর পর আমরা কিছু কোশ্চেনের সময় দেব। সেগুলোতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আপনারা করবেন। হ্যাঁ, সেই প্রশ্নগুলো করবেন, প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। আর মাঝে মাঝে যখন কথা বলা হবে থামাই দেওয়ার চেষ্টা করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো প্লিজ একটু নোট ডাউন করবেন। এরপরে আমরা 15 মিনিট 20 মিনিট পর পর আমরা প্রশ্নের সময় দেব। আপনারা তখন প্রশ্ন করতে পারবেন, নিজেদের এক্সপ্রেশনকে এক্সপ্রেস করতে পারবেন। আর ক্লাসের শেষে তো কোশ্চেন এবং আনসারের সময় থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা এই এত সময় কথাবার্তাগুলো বলছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে। প্রথম আমরা যেটা লিখছি definition and significance and history of international trade. ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে? সোজা কথা বলি, আমরা দেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে আর একটা স্বাধীন এবং সার্বভৌমের সাথে যে ব্যবসা করি সেটাকে ট্রেড। আর একটু আমরা এলাবোরেটকে যদি বলি, এই ব্যবসা হবে কিসের? পণ্য এবং সেবার কেনা বেচা। আরেকটু অ্যাডভান্স যদি হই সেটাকে বলবো এই পণ্য এবং সেবা কেনা বেচা করব, এর ভিতরে লাভের একটা সংশ্লিষ্টতা থাকতে হবে। কাজেই যদি আমরা লাভ করি, এক দেশের সাথে আরেক দেশের পণ্য বা সেবা কেনা বেচা করি, সেটাকে আমরা বলবো ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য। ইংরেজিতে আমরা এটুকু বলার চেষ্টা করছি, ইন্টারন্যাশনাল ট্রেড মিনস ট্রানজাকশনস দ্য গুডস এন্ড সার্ভিসেস crossing the national boundary in exchange with the foreign currency for making some profit. আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড হবে একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে আর একটা স্বাধীন সার্বভৌম দেশ অথবা তার টেরিটরি, এর সাথে ফরেন এক্সচেঞ্জের ইনভলভমেন্ট থাকতে হবে। বাংলাদেশ কারেন্সির সাথে ব্যবসাগুলো শুধু হবে না, এখানে বৈদেশিক বাণিজ্য আপনারা জানেন আমাদের ব্যবসা হয়, আমরা যে ট্রেড গুলো করি পৃথিবীর অন্যান্য দেশের সাথে, সেই ট্রেড গুলো কিসের সাথে হয়, কোন কোন কারেন্সিতে হয়? আমাদের ইউএস ডলারে সবসময় ম্যাক্সিমাম হয়, তারপরে ইউরোতে হয়, ডয়েচমার্কে হয়, পাউন্ড স্টার্লিং এ হয়, ইয়েনে হয়। বেসিক্যালি এই কারেন্সি গুলোতে হয়। আমাদের আগের গভর্নমেন্ট কিছু কিছু বাইলেটারাল কারেন্সিতে করার চেষ্টা করছিল, যেরকম রুপি, ইউয়ান আর রিঙ্গিট, এগুলো খুব একটা আশার মুখ দেখেনি। ঠিক আছে, মোটামুটি আমাদের বাস্কেট কারেন্সি আমরা যেটা বলি 6টা কারেন্সি, সেগুলোতে আমাদের ট্রানজাকশনটা হতে হবে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের বেসিক বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখানে আমরা একটু ব্লু কালারের লেখার চেষ্টা করছি, বাইং অ্যান্ড সেলিং, সেল বাই হতে হবে, ক্রয় বিক্রয় থাকতে হবে। কিসের ক্রয় বিক্রয় হবে? গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্য এবং সেবা দুটোই। আমরা অনেক সময় দেশ থেকে শুধু পণ্য কেনা বেচা করি না, সেবাও কেনা বেচা করি। ইন্টারন্যাশনাল ট্রেডেও আপনার পণ্য এবং সেবা দুটোই কেনা বেচা করা যায়। এটা কোথায় হবে? সভরেন কান্ট্রি, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার হতে পারে, বাংলাদেশের সাথে আমেরিকার হতে পারে। তাহলে হাউ উই হ্যাভ পুট অন দ্য টার্ম ভেরি মাচ টেরিটরি। টেরিটরির বিষয় হলো কিছু কিছু দেশ আছে যেগুলো স্বাধীন সার্বভৌম দেশের পার্ট, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি ট্রেড করে। যেরকম চায়নার সাথে আমাদের যে ট্রেড হয় সেটা হবে একটা স্বাধীন সার্বভৌম দেশ। ডেফিনেটলি এর একটা অর্গান আছে, একটা পার্ট আছে, যেটা হলো হংকং। হংকং চায়নার পার্ট, কিন্তু হংকং চায়নার একটা টেরিটরি। হংকং এর সাথে যখন আমাদের ট্রেড হয়, শুধু আমাদের দেশে না, ইন্টারন্যাশনালি যখন ট্রেড হয়, সেটা আলাদা এন্টিটি হিসাবে ট্রিটমেন্ট হয়। এই জন্য আমরা বলছি ট্রেড উইথ সভরেন কান্ট্রি, স্বাধীন সার্বভৌম দেশ অথবা তার অংশ, টেরিটরি। হ্যাঁ, আর এটার সাথে ডেফিনিট প্রফিট থাকতে হবে। প্রফিট না হলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন ট্রেড অ্যান্ড বিজনেস? আমরা জানি বিজনেসের সবসময় লাভ লস নাও থাকতে পারে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন অনেক কথা বলেন, সেটা হলো সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেসের মেইন থিঙ্কিং হচ্ছে এইটাতে ইউ উইল নট মেক দ্য প্রফিট। ঠিক আছে, কিন্তু ট্রেড যখন থাকবে, ডেফিনিট প্রফিট অ্যান্ড লস শুড বি ইনভলভ উইদিন দ্য ট্রেড। এই জন্য ট্রেড এবং বিজনেসের সাথে পার্থক্য আছে। বিজনেস অল দ্য টাইমস নট ফর মেকিং দ্য প্রফিট, বাট ট্রেড অল দ্য টাইমস ফর মেকিং দ্য প্রফিট। আপনি আপনি চ্যারিটি করেন, দিস ইজ দ্য বিজনেস, নো ফর দ্য ট্রেড। কিন্তু আপনি কেনাবেচা করেন,
গ্রামের দোকানে একজন কলাও যদি বেচতে আসে, সেটা হলো ট্রেড। এটা হলো ট্রেড, কাজে ট্রেডে লাভ এবং লস থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো আন্তর্জাতিক আইনে, যেহেতু আমরা আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক বাণিজ্যটা পড়বো, এই বাণিজ্যটা কাকে বলে এটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকা দরকার। এই জন্য আমরা একটু বিশদ আলোচনা করলাম। আরেকটা শব্দ আমরা বলছি এখানে, ক্রসিং দ্য ন্যাশনাল বাউন্ডারি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ন্যাশনাল বাউন্ডারি? জাতীয় সীমারেখা। আমাদের দেশ, আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের একটা সীমারেখা আছে। সীমারেখা আমরা ছোটবেলায় মুখস্থ পড়ছি। আমাদের পশ্চিমে ভারত, উত্তরে ভারত, পূর্বে ভারত এবং পূর্বের একটা দক্ষিণ পূর্ব অংশে আছে মায়ানমার, দক্ষিণে আছে বিশাল জলরাশি বঙ্গোপসাগর। এটা হলো আমাদের বাউন্ডারি। এখন এই বাউন্ডারি কিভাবে নির্ধারিত হলো? বাউন্ডারিটা হলো, দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন ডিভাইডেড হয় 1947-এ, তখন আমরা কি কয় একটা স্বাধীন সার্বভৌম দেশ পাই। এই দেশটার দুটো পার্ট ছিল, একটা হলো ওয়েস্টার্ন পার্ট, একটা হলো ইস্টার্ন পার্ট। আমাদের ইস্টার্ন পার্টকে আমরা বলতাম ইস্টার্ন পাকিস্তান। 1947-এ যে জিওগ্রাফিক লোকেশনটা পেলাম, 1971-এ অলমোস্ট সেটাই ঠিক রেখে আমরা আবার নতুন ভাবে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেলাম, স্বাধীনতা লাভ করলাম, আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম। এখন 1947-এ স্যার র্যাডক্লিফ ব্রাউন ঠিক যেই রেখাটা টানলেন ভৌগোলিক আমাদের ল্যান্ড পোর্টের ক্ষেত্রে, যে রেখাটা টানলেন সেটা মোটামুটি ঠিকই ছিল। ছিটমহলের কিছু অংশ বাদ দিলে মোটামুটি ঠিকই। এখন আমাদের বাংলাদেশে বেনাপোল, ইন্ডিয়ার পাশে পেট্রাপোল। এই বেনাপোল এবং ইন্ডিয়ার পাশে পেট্রাপোলের যে সীমারেখাটা টানা হলো, এই সীমারেখার এক পাশে বাংলাদেশ, এক পাশে ইন্ডিয়া। এইটা ফাইন্ড আউট করা, এটা চেক আউট করা, এটা সেগ্রিগেট করা খুব ইজি। কাজেই স্বাধীন সার্বভৌম দেশ আমরা কি করব, বাংলাদেশের পাটে ইন্ডিয়া, বাংলাদেশের পাটে বেনাপোল, ইন্ডিয়ার পাশে পেট্রাপোল, মাঝখান দিয়ে একটা বাউন্ডারি লাইন। এই বাউন্ডারি লাইন 71-এ শুধু ছিল একটা দাগ, কিন্তু এখন কিছু ডিফারেন্সিয়াল আছে। সেখানে কি করছে, ইন্ডিয়া কাঁটাতারের বেড়া তৈরি করছে, কাঁটাতারের বেড়া তৈরি করে আমাদের সাথে ভাগ করে দিছে। তো এটা আমরা ভাগ করে ফেলবো স্বাধীন সার্বভৌম দেশের দুটো বাউন্ডারি লাইন। কিন্তু হোয়াট হ্যাপেন, দক্ষিণে তো আমার কোনো দেশ নাই। দক্ষিণে কি আছে? বাংলাদেশের দক্ষিণে কোনো দেশ আছে? বলেন একটু, একটু আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার বঙ্গোপসাগর না স্যার? বঙ্গোপসাগর। তাহলে এখানে কি হবে? হোয়াট উইল বি? আমরা তো বললাম যে স্বাধীন সার্বভৌম দেশ, ক্রসিং বাউন্ডারি, আমরা বাউন্ডারি ক্রস করলে আরেকটা দেশ পাচ্ছি, তাই না? তো এখানে আমার তো দক্ষিণে তো বঙ্গোপসাগর, এখানে তো দেশ নাই, তাহলে এখানে কি হবে? এই জায়গা আমাদের কাস্টমস আইন বলছে, কাস্টমস আইনে, আমাদের কাস্টমস আইন যেহেতু এই ট্রেডের মূল নিয়ামক আইন হিসেবে কাজ করে, সে বলছে কি যে যদি জলরাশির সাথে কোনো বিজনেস হয়, তাহলে আমাদের উপকূলীয় তটরেখা থেকে দক্ষিণ দিকে যাইতে হবে। দক্ষিণ দিক মিন সমুদ্রের বিস্তৃত জলরাশির দিকে আমাকে ছুটতে হবে। কতটুকু ছুটতে হবে? 24 নটিক্যাল মাইল। যদি উপকূলীয় তটরেখা থেকে 24 নটিক্যাল মাইল বিশাল সমুদ্রের বিশাল জলরাশির দিকে আমি যাই, এই 24 নটিক্যাল মাইলের বাইরে থেকে যে পণ্য এবং সেবা বাংলাদেশে আসবে, সেটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড। এই জন্য আমাদের জেলেরা যে মাছ ধরে, এই মাছ ধরে, ওইটা আবার একটু জিওগ্রাফি লোকেশন চেঞ্জ আছে, সেটা আমরা বলবো এইটা আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, এটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড না। তাহলে আমরা বললাম যে স্বাধীন সার্বভৌম দেশ আমরা সেগ্রিগেশন করব কিভাবে, আমাদের যে র্যাডক্লিফ ব্রাউনের যে রেখা টানা ছিল সেটা, আর সমুদ্রের দিকে হলে হবে সমুদ্রের বিশাল জলরাশির দিকে বিস্তৃত 24 নটিক্যাল মাইল। এটা হলো, এটা দিয়ে আমরা আমাদের স্বাধীন এবং সার্বভৌম এরিয়া ডিটারমাইন করব। এর বাইরে থেকে যদি কোনো পণ্য এবং সেবা বাংলাদেশে আসে, ভাইস ভার্সা যদি বাংলাদেশ থেকে যায়, সেটা ফরেন ট্রেড হিসাবে পরিগণিত হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্নগুলো লিখে রাখবেন, আমরা প্রশ্নের সময় পরবর্তীতে দেব। আর লেকচার যদি ভালো না লাগে, কোনো জায়গাতে যদি রিপিটেশনস এর দরকার হয়, যদি কোনো অমিটের দরকার হয়, সাথে সাথে বলবেন, আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব ইন্টারন্যাশনাল ট্রেডের অবজেক্টিভ গুলো কি থাকে। আমরা কোনো জিনিস যখন করতে যাই অনেক পরিকল্পনা করি, প্ল্যান করি। আমরা ইন্টারন্যাশনাল ট্রেড কেন করব? এক নম্বর হলো সেলস এক্সপ্যানশন। বড় বড় কোম্পানিগুলো যারা আছে, যারা অধিক পরিমাণ মাল উৎপাদন করে, তারা সেটা এক্সপোর্ট করার চেষ্টা করে। আবার ঠিক যে কোম্পানিগুলো কেনে,
সেই কোম্পানিগুলো দেশের ভিতরে হয়তো সেই প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট সব পায় না, ইম্পোর্ট করে আনার পরে সেও তার বিক্রয় বৃদ্ধি করে। তাহলে 1 নম্বর টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের অবজেক্টিভ সেলস এক্সপ্যানশন। আরেকটা হলো রিসোর্স অ্যাকুইজিশন। আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো কি হয়, অ্যাকুইজিট করা হয়। যেরকম ধরেন আমাদের আমাদের বাংলাদেশে যে শিপ বিল্ডিং কোম্পানিগুলো আছে, আমাদের দেশে আসলে লোহা নাই। এই লোহাগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, তারপরে এখানে জোড়াতালি দেওয়া হয়, এখানে কারখানাগুলো ফিট করা হয়েছে, এগুলো ওয়েল্ডিং করা হয়, ডিজাইন করা হয়, সিস্টেমেটিক ওয়েতে সেগুলো তৈরি করা হয়। কাজেই এক দেশের সম্পদ আর এক দেশে স্থানান্তরিত হয়। এটা হলো ইন্টারন্যাশনাল ট্রেডের বড় আর একটা দৃষ্টান্ত। আর একটা হলো রিস্ক মিনিমাইজেশন, ঝুঁকি ব্যবস্থাপনা ইন্টারন্যাশনাল ট্রেডের একটা বড় দিক। কিছু কিছু দেশ আছে যে যেরকম ধরো, আমরা একটু আগে বলছি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ট্রেডটা ছিল মাত্র 1-1.5 বছর আগেও আমরা মনে করছিলাম এটা খুব ভালো অবস্থা। পরিবেশটা এখন আর ভালো নাই। দুটো দেশে যারা ইনভেস্টমেন্ট করছিল তারা ঝুঁকিতে আছে। আদানির বিদ্যুৎ নিয়ে তখন কত ভালো ভালো কথা শোনানো হয়েছিল। এখন আমাদের দেশে বলা হচ্ছে যে আদানির চুক্তি আসলে ভালোভাবে করা হয়নি। এই বিষয়ে ঝুঁকি মেন আমরা বলছি মিনিমাইজ, কিন্তু আমরা বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি এই চুক্তি কিন্তু আদানির জন্য কি হলো রিস্ক ম্যাক্সিমাইজেশন। হ্যাঁ, যুক্তি যখন করা হয় তখন আমাদেরকে চিন্তা করতে হবে কোন প্রক্রিয়ায় আমাকে সর্বনিম্ন ঝুঁকির ভিতরে আমি থাকি। এই জন্যই ইন্টারন্যাশনাল ট্রেডে রোল অফ দ্য গভর্নমেন্ট, রোল অফ দ্য ইকোনমি, রোল অফ দ্য লিগাল ইস্যুস, এইগুলো রোল অফ দ্য কালচার, রোল অফ দ্য বিহেভিয়ার, এইগুলো কনসিডারেশনে নিয়ে আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেডের চুক্তিগুলো করা লাগে এবং সেটিং গুলো করা লাগে। বাটা সারা পৃথিবীতে ব্যবসা করে, তো এমন ভাবে করছে, এমন ভাবে তারা সেট গুলো করছে যে তাদের ঝুঁকি, যেই দেশে যেই পণ্যের দাম কম তারা ঠিক সেই দেশে রিসোর্স গুলো ওইভাবে অ্যাকুইজিশন করছে, যার ফলে রিস্কে মিনিমাইজেশন হয়েছে। ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো কি করে, লোকাল পিপুলকে ইন্ডাস্ট্রিতে ইনভলভ করে। এরা কি করে, রিস্ককে মিনিমাইজ করে, ঝুঁকিগুলোকে কমায় দেয়। যেরকম ধরেন কেএফসি, ম্যাকডোনাল্ডস, এরা যখন ইন্টারন্যাশনাল ব্যবসা করে তখন কি করে, লোকাল পিপুলকে তাদের কোম্পানিতে এমপ্লয়ি হিসাবে, ওয়ার্কার হিসাবে কি করে, অ্যাপয়েন্টমেন্ট দেয়। অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হয়, লোকাল রিসোর্স এই জায়গাগুলোতে ইনভলভ হয়। তার ফলশ্রুতিতে দেশের ভিতরে যদি কোনো সরকারের অস্থিতিশীলতা অথবা কোনো পরিবর্তন আসে, ওই জনশক্তি সংশ্লিষ্ট কোম্পানিকে আসন্ন বিপদ এবং বিপরীত পরিবেশ থেকে তাদেরকে রক্ষা করে। কাজে ইন্টারন্যাশনাল ট্রেডের বেসিক অবজেক্টিভস আমরা পড়বো 3টা: সেলস এক্সপ্যানশন, রিসোর্স অ্যাকুইজিশন এন্ড রিস্ক মিনিমাইজেশন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেডের থিওরির কথা আমরা বলছিলাম, থিওরিগুলো খুব একটা বেশি আমরা পড়বো না, এটা আপার লেভেলে যারা অনার্সের স্টুডেন্ট তাদেরকে পড়ানো হয়, শুধু আপনাদেরকে একটু ধারণা দেব। এইটা নিয়ে বেশি সময় আমাদের ব্যয় করার সুযোগও আসলে নাই। একটা হলো মার্কেন্টাইলিজম। মার্কেন্টাইলিজমের দুটো অংশ আমরা দেখাচ্ছি, সেটা হলো থিওরি অফ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ, থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। ডেভিড রিকার্ডো নামে এক ভদ্রলোক এই থিওরিটা দিচ্ছেন। মার্কেন্টাইলিজমের মেইন থিওরি আপনারা তো জানেন, মার্কেন্টাইলিজমের বাংলা হচ্ছে ব্যবসা। এইটা হলো এই অ্যাবসোলিউট থিওরি এন্ড কম্পারেটিভ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস থিওরি। এর কথা হলো যেই দেশ যেই পণ্য উৎপাদনে সর্বোচ্চ সুবিধা ভোগ করে সে সেটা উৎপাদন করবে। হ্যাঁ, ওইটা অন্য কিছু উৎপাদন করবে না। যেটা সে উৎপাদনে তার কম খরচ হয় সেটা সে উৎপাদন করবে, যেটা বেশি উৎপাদন হয় সেটা বিদেশ থেকে আমদানি করবে। যেরকম ধরেন মালয়েশিয়া কি করে, তাদের রাবার উৎপাদন তাদের জন্য সহজ, পাম উৎপাদন তাদের জন্য সহজ, তারা এগুলো উৎপাদন করবে। বাংলাদেশের জন্য ধান উৎপাদন করা সহজ। তাহলে মালয়েশিয়া পাম তেল বেচবে সারা পৃথিবীতে, আর বাংলাদেশ থেকে তারা চাল ইম্পোর্ট করবে। বাংলাদেশ মালয়েশিয়া থেকে পাম ইম্পোর্ট করবে, আবার সাইমultaneously মালয়েশিয়া বাংলাদেশ থেকে চাল ইম্পোর্ট করবে। এটা হলো অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস। তাহলে হোয়াট ইজ দ্য কম্পারেটিভ অ্যাডভান্টেজেস? এই জিনিসটা কি? এটা হলো, প্রশ্ন হচ্ছে যে একই দেশ দুটো পণ্যই হয়তো তৈরি করতে পারে। মালয়েশিয়া পামও তৈরি করে, আবার ধানও তৈরি করে। হ্যাঁ, তাহলে সে কি করবে? তাহলে সে কি দুটোই তৈরি করবে? তো
ডেভিড রিকার্ডো ভদ্রলোক বলছেন নো, সে দুটো তৈরি করবে না, সে কম্পারেটিভ আলোচনা করবে, দেখবে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ইফেক্টিভ ফর মালয়েশিয়া। মালয়েশিয়া যদি দেখে তার পাম উৎপাদনে তুলনামূলক খরচ কম, ধান উৎপাদনে তুলনামূলক খরচ বেশি, তাহলে সে ধান উৎপাদন বন্ধ করে দিবে, সে শুধু পাম করবে, এগেইন সে কি করবে, অন্য দেশ থেকে ধান আমদানি করবে। এটা হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজেস থিওরি। এরপরে হলো ফ্যাক্টর প্রপোর্শন থিওরি। আমরা অনেকগুলো লাইফের কথা বলছি। হেক্সার রোহলিন নামে এক ভদ্রলোক এটা বলছেন। তারপর আছে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি, রেইমন্ড ভার্নন একটা এই সাইটের কথা বলছে। থিওরি অফ কান্ট্রি সাইজ এটার কথা বলছে। থিওরি অফ কান্ট্রি সিমিলারিটি এটার কথা বলছে। ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি থিওরি, থিওরি অফ ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, পোর্টার্স ডায়মন্ড নামে এক ভদ্রলোক ওই থিওরিটা দিয়েছেন। তারপর হলো নিউ ট্রেড থিওরি, স্ট্র্যাটেজিক ট্রেড পলিসি। এগুলো সব একই কথা। একটা হলো যেই দেশ যেই পণ্যের সুবিধা হয় সেই পণ্য সে উৎপাদন করবে, যেই পণ্য রিভার্স পজিশন সেই পণ্য সে ক্রয় করবে। এইটা ক্রয় করতে যেই জিনিসগুলো সামনে আসে, যে এরকম ধরেন কান্ট্রি সাইজ, এখানে কান্ট্রি সাইজ মিন জিওগ্রাফিক সাইজ না, পপুলেশন। যেই দেশের জনসংখ্যা যত বেশি সেই দেশে ব্যবসা করার জন্য সেটা বেছে নেওয়া উচিত। যেরকম ধরেন বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সারা পৃথিবীর লোক জানে বাংলাদেশ কম্পিউটার প্রোডাকশনে প্রযুক্তিতে পিছিয়ে আছে। কাজেই বাংলাদেশে প্রযুক্তিতে যখন পিছিয়ে আছে, পৃথিবীর উন্নত দেশগুলো বাংলাদেশে প্রযুক্তি এক্সপোর্ট করবে, বাংলাদেশ প্রযুক্তি ইম্পোর্ট করবে। এটা কিছুদিন আগেও আপনারা দেখেছেন, যদি এখন কিছু কিছু কোম্পানি আমাদের মোবাইল ফোনগুলো তৈরি করছে, মাত্র 2 থেকে 3 বছর আগে আমরা শতভাগ আমদানি নির্ভর একটা শিল্প ছিল। তো এই জায়গাগুলোতে কি হচ্ছে, মোবাইল ফোন আমদানি হচ্ছে, ল্যাপটপ আমদানি হচ্ছে, কম্পিউটার আমদানি হচ্ছে। আমেরিকায় বসে ইলন মাস্করা চিন্তা করছে যে বাংলাদেশে এত ছোট্ট একটা জায়গায় 18 কোটি 20 কোটি মানুষ বসবাস করে, কাজে আমার আমার ওয়েবসাইটটা মনে হয় বাংলাদেশে বিক্রি করতে পারি। দিস ইজ দ্য কান্ট্রি সাইজ। কান্ট্রি সাইজ মিন নাম্বার অফ দ্য পিপল, না নট ফর দ্য জিওগ্রাফিক লোকেশন। আফ্রিকার অনেক বড় বড় দেশ আছে, মরুভূমি, সেখানে মানুষ বাস করে না। দ্যাট প্লেস ইজ নট দ্য সুইটেবল ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। থিওরি অফ কান্ট্রি সিমিলারিটি, যেই দুটো দেশ একই ধরনের পণ্য উৎপাদন করে সেই দেশে ইন্টারন্যাশনাল ট্রেড হয় না। আমিও ধান উৎপাদন করি, ইন্ডিয়াও ধান উৎপাদন করে, ইন্ডিয়ার সাথে আমার ব্যবসা হবে না। আমি ধান উৎপাদন করি, ইউক্রেন গম উৎপাদন করে, ইউক্রেনের সাথে আমার বিজনেস হতে পারে। আমি সমরাস্ত্র তৈরি করি, রাশিয়া সমরাস্ত্র তৈরি করে না, রাশিয়া খাদ্যদ্রব্য তৈরি করে। তাহলে আমি একটা প্রোডাক্ট তার কাছে বেচবো, ঠিক বিপরীত প্রোডাক্টটা আমার কাছে বেচবে। এইরকম কান্ট্রি যদি ডিসিমিলারিটিস থাকে তাহলে সেখানে ইন্টারন্যাশনাল ট্রেড হবে। ডিগ্রি অফ দ্য ডিপেন্ডেন্স থিওরি, এক দেশের সাথে আর এক দেশের নির্ভরশীলতা বিরাট কাজ করে ইন্টারন্যাশনাল ট্রেডে। আপনারা দেখেন নেপাল এবং ভুটান ল্যান্ড ব্লক কান্ট্রি বলা হয়, তাদের কোনো সমুদ্র সীমা নাই, তারা ইচ্ছে করলেই যে কোনো দেশের সাথে ট্রেড করতে পারে না। এই দুটো দেশকে ট্রেড করবার জন্য ইন্ডিয়ার সীমানাকে যেহেতু ব্যবহার করা লাগে, কাজে তাদের একটার সাথে ওই দেশগুলোর সাথে তাদের ডিফেন্ড করতেই হবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হলো যেই কোনো একই কথা ঘুরে ফিরে ঠিক এই কম্পারেটিভ অ্যাডভান্টেজেস থিওরি, ডেভিড রিকার্ডো, এইটার কিছু কিছু সংশোধন এবং আধুনিকায়ন করে এই থিওরিগুলো দেওয়া হয়েছে। মোটামুটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, সেটা কৌশলগত ভিত্তি নেবেন আপনি ইচ্ছা করলেই। আজকে দেখেন একটা চুক্তি হয়েছে, আজকের পত্রিকাতে আসছে, 1980 সালের 80 সালের হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টার আমেরিকা থেকে আনা চুক্তি হয়েছে। এইটা ডেফিনেটলি নো স্ট্র্যাটেজিক পয়েন্ট। আপনি আপনার দেশের সমরাস্ত্র যখন কিনবেন, আপনি লেটেস্ট টেকনোলজিটা নিয়ে আসার চেষ্টা করবেন, লেটেস্ট হার্ডওয়্যার গুলোকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনি বেনিফিটেড হবেন। এইগুলো হলো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স গুলো ইন্টারন্যাশনাল ট্রেডে কাজ করে। এইগুলো ছিল থিওরিগুলো আমরা খুব একটা পড়বো না।
থিওরিগুলো আমরা খুব একটা পড়বো না, একটু একটু ধারণা দিলাম আপনাদেরকে। এইটা আমরা যেটা পড়বো মনিটারি সিস্টেম, ইন্টারন্যাশনাল ট্রেডে মনিটারি সিস্টেমটা ভালো ভূমিকা পালন করে। এইটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের খুব একটা কাজে লাগবে যে তা না, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ম্যানেজার অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড এই জিনিসগুলো আমাদের মাথায় একটু রাখতে হবে। কি কি? মনিটারি সিস্টেম পড়তে যেয়ে আমরা দেখবো হিস্ট্রিক্যাল ওভারভিউ, দ্য প্রিমিটিভ এরা till গোল্ড স্ট্যান্ডার্ড। প্রিমিটিভ এরা কি? প্রিমিটিভ এরাকে আমরা যেটা বলি আদিম অবস্থা। মানুষ যখন পৃথিবীতে প্রথম আসে তখন তো তারা নিজেদের ভিতরে কমিউনিকেশনস এর সিস্টেমটাই ডেভেলপ করতে পারেনি। তখন তারা ট্রেডকে কিভাবে ডেভেলপ করবে? এই জন্য যেই জায়গা থেকে ট্রেড ডেভেলপ করেনি তখন থেকে সেই জায়গাটাকে আমরা ধরছি প্রিমিটিভ যুগ। হ্যাঁ, আদিম যুগ। এই যুগটাতে মানুষ যখন ট্রেড ডেভেলপ করেনি তখন তো কিন্তু মানুষের ভিতরে ট্রেড ছিল। কিভাবে ট্রেড ছিল? একই জায়গায় মানুষ বাস করে, কি হয়েছে? একজন শিকার করছে মাছ, আর একজন বন থেকে আহরণ করছে ফলমূল। কাজেই একজন মাছ কি করছে, যে ফলমূল আনছে তার সাথে কিছু শেয়ার করছে, যে ফলমূল আনছে, যে মাছ নিয়ে আসছে তার সাথে কিছু শেয়ার করছে। বাই দ্য বার্সও একটা ট্রেড কিন্তু হয়ে গেছে, ফর্মাল ট্রেড সিস্টেম ডেভেলপ করেনি। মানুষ যেদিন পৃথিবীতে আসছে সেই দিন থেকে ট্রেড ডেভেলপ করছে, আমরা সেটাকে বলতে পারি ডেফিনেটলি দ্যাট ওয়াজ দ্য বিজনেস। মানুষ তখন প্রফিটের চিন্তা করেনি, একজনের প্রয়োজনের অতিরিক্ত যেটা ছিল সেটা আর একজনকে দিয়ে দিছে। হতে পারে সেটা যদি আমরা বিজনেস ধরি, নো ফর দ্য ট্রেড। কিন্তু এই এই যে বিনিময় ব্যবস্থা আমরা এখনো দেখব, আমরা যখন মডার্ন ট্রেডে আমরা আলোচনায় যাব তখন দেখব আমাদের এখানেও কিন্তু এখনো বিনিময় ব্যবস্থাটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডে আছে, এটার আলোচনা আছে। তাহলে এই প্রিমিটিভ এরিয়া থেকে শুরু করে গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ডটা কি? গোল্ড স্ট্যান্ডার্ডটা হলো ট্রেড যখন মোটামুটি স্টেবল হলো, তাহলে কোন দেশের সম্পদ কতটুকু আছে, কোন দেশ এক্সপোর্ট কতটুকু করতে পারে, এইটার একটা ভ্যালু ডিটারমিনেশন তৈরি হলো। সেই ভ্যালু ডিটারমিনেশন একটা বড় স্ট্যান্ডার্ড, বড় পর্যায়ে এসে গেলে গোল্ড, এই জন্য এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এই গোল্ড স্ট্যান্ডার্ড মোটামুটি 1870 সাল থেকে 1939 সাল পর্যন্ত কাজ করে। তারপরে কি হলো? 1939 সাল থেকে 1973 সাল পর্যন্ত, এই 73 সাল পর্যন্ত গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরে সারা পৃথিবীতে যে ট্রেড হচ্ছিল সেটাকে বলা ফিক্সড এক্সচেঞ্জ রেট রিজিম। মিন ডলারের অথবা ফরেন কারেন্সির একটা সুনির্দিষ্ট রেট নির্ধারণ করা থাকবে, ওই রেটের আলোকে সারা পৃথিবীর ট্রেড হবে। সেটা এখন আর নাই, এটা গোল্ড স্ট্যান্ডার্ড ক্লাবস করছে। এই জন্য গোল্ড একসময় কারেন্সি ছিল, কত সময় পর্যন্ত কারেন্সি ছিল? আপ টু 1973। 1973 আমেরিকার বেটন উড শহরে যখন কনফারেন্স হয়, এই কনফারেন্সে গোল্ডের কারেন্সি স্ট্যাটাসকে ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, ভেঙে দিয়ে কি হয়? ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রিজিম আসে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যেই পণ্যের সরবরাহ বেশি থাকবে, যেই পণ্যর দাম বেশি থাকবে, যেই পণ্যর ডিমান্ড বেশি থাকবে, যেই পণ্যর নিড বেশি থাকবে, এইটার ভিত্তিতে পণ্য মিন কারেন্সি, এই কারেন্সির দাম নির্ধারিত হবে। তো 1973 সালে 73 সাল পর্যন্ত ফিক্সড এক্সচেঞ্জ রিজিম ছিল। ফিক্সড এক্সচেঞ্জ রিজিম আমি আলাপ করছি, সেটা হলো গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরে ইউএস ডলারের বিপরীতে কি হবে? অন্যান্য কারেন্সির মান নির্ধারণ হবে। 1973 সালে এসে বেটন উড কনফারেন্সের মধ্য দিয়ে এটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার কি হলো? ফিক্সড এক্সচেঞ্জ রিজিম চলে গেল, এখানে আসলো ফ্লোটিং এক্সচেঞ্জ রিজিম। ফ্লোটিং এক্সচেঞ্জ রিজিম কি? ভাসমান বিনিময় ব্যবস্থা। আমাদের দেশে এখন এটা চালু আছে, যদিও আমাদের দেশে এস্টাবলিশ হতে অনেকটা সময় লাগছে, কিন্তু 1973 সাল থেকে জার্মানি, ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য উন্নত দেশগুলোতে এই ভাসমান মুদ্রা ব্যবস্থা চালু হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে। যার ডিমান্ড বাড়বে তার দাম বাড়বে, যার ডিমান্ড কমবে তার দাম কমে যাবে। এখন ফ্লোটিং এক্সচেঞ্জ রিজিম আমাদের দেশেও চালু আছে। আপনারা দেখবেন আমাদের দেশে ফিক্সড এক্সচেঞ্জ রিজিম নাই। ফিক্সড এক্সচেঞ্জ রিজিমের মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এইটার দাম নির্ধারণ করে।
সরকার এটাকে নিয়ন্ত্রণ করে, সরকার এটাকে কন্ট্রোল করে, সরকার এটাকে রেগুলেট করে, সরকার এটাকে হস্তক্ষেপ করে। আন্তর্জাতিক আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাদের বক্তব্য হচ্ছে কারেন্সিকে ফ্রিলি 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 কনভার্টেবল ব্যবস্থার ভিতরে রাখতে হবে। যদি তুমি নেতৃত্ব ভালো দিতে পারো, তোমার দেশ যদি ব্যবসা বাণিজ্য কারাপশন ফ্রি হয়, প্রোডাকশন যদি বেশি হয়, তোমার ইনকাম যদি বেশি হয়, তোমার কারেন্সির দাম বাড়বে। যদি তুমি এই ম্যানেজমেন্ট গুলোতে ভালো ভূমিকা না রাখতে পারো, তোমার কারেন্সির দাম কমবে। তুমি গায়ের জোরে কারেন্সির দাম কমাতে পারবে না, গায়ের জোরে কারেন্সির দাম বাড়াতে পারবে না, গায়ের জোরে কারেন্সির দাম সমান রাখতে পারবে না। কারেন্সির দাম ঠিক রাখতে গেলে তোমাকে কি করা লাগবে? দেশের অন্য যে অর্গানগুলো আছে ওইগুলোতে হাত দিতে হবে, তোমাকে করাপশন কমাতে হবে, ট্রেড ফ্যাসিলিটেশনস বাড়াইতে হবে, প্রোডাকশন বাড়াইতে হবে, জনগণের সক্ষমতা বাড়াতে হবে, এইগুলো করা লাগবে। এইগুলো বাড়ানোর মধ্য দিয়ে তুমি কারেন্সিকে মোর ডিমান্ডেবল করবা পৃথিবীর কাছে। কিন্তু তুমি যে বাংলাদেশ ব্যাংকে বলে দিবা আজকে 1 টাকা সমান সমান 56 টাকা, 1 টাকা সমান সমান 126 টাকা, এটা হবে না। ওটা হ্যাঁ, ওইটা ছিল ফ্লোটিং, ওইটা ছিল ফিক্সড এক্সচেঞ্জ রিজিম, ওইটা করা যাবে না। এখন হবে কি ফ্লোটিং এক্সচেঞ্জ রিজিম, মিন দাম যদি বাড়ে তাহলে আপনার মুদ্রা বুঝতে হবে, আপনার মুদ্রার মান অন্যান্য যে ইন্ডিকেটরস গুলো ছিল সেগুলো ডেভেলপ করছে। হ্যাঁ, এই এক্সচেঞ্জ রিজিমকে আবার 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ফ্লোটিং, ম্যানেজ ফ্লোটিং, পেগ ফ্লোটিং। ইন্ডিপেন্ডেন্ট মিন কোনো হস্তক্ষেপ করা যাবে না। সোনালী ব্যাংকের রেট নির্ধারণ করবে, ইসলামী ব্যাংকের রেট নির্ধারণ করবে, ন্যাশনাল ব্যাংকের রেট নির্ধারণ করবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে কি হয়, বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে আমাদের দেশে হস্তক্ষেপ করে যে ভাই না, তুমি কিন্তু 122 টাকা রেট আছে, ইচ্ছা করলে তুমি 25 টাকার বেশি বাড়াইতে পারবে না। এটাকে বলা হয় ম্যানেজড ফ্লোটিং। আর এটা হচ্ছে পেগ ফ্লোটিং। পেগিং হলো কি, একটা মিডিল রেট ধরে ঠিক করে দেওয়া হয় যে এটা হলো আমাদের ডলারের এক্সচেঞ্জ রেট হচ্ছে 120 থেকে 117-তে তুমি আসতে পারবা, 123-এর উপরে তুমি যেতে পারবা না। এই যে পেগিং সাইজ, এইরকম যদি কোনো ডিসিশন দেওয়া হয় সেটাকে বলা হয় পেগ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, এইটা এই পর্যন্ত আমরা আলাপ করলাম। আমাদের অ্যারাউন্ড 40 মিনিটস উই হ্যাভ পাসড। কোনো প্রশ্ন যদি থাকে অথবা বোঝার যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন? আমাকে শুনতে পাচ্ছেন তো? আপনারা ক্লাসে আছেন তো? হুম, শুনতে পাচ্ছি স্যার। কোনো প্রশ্ন? হুম, কি দিন ইসলাম সাহেব, প্রশ্ন আছে? নো স্যার, ভালো হচ্ছে স্যার। মোবারক সাহেব আছেন? ক্লাসে আছেন? কি নাফিউজ্জামান, রাশিদুল ইসলাম, সোহেল আরাফাত, নয়ন হোসেন, কেউ তো নেই তাহলে? আছি স্যার, আছি ওকে, স্যার। কোনো আমরা প্রশ্ন? কিন্তু আছি স্যার। কোনো প্রশ্ন? না স্যার, বুঝতে পারছি, কোনো প্রশ্ন নাই স্যার। এটা সিম্পল কোশ্চেন। হ্যাঁ, এইগুলোতে যখন আমরা একটা ডিপে যাব, প্র্যাকটিসে যাব, তখন কোশ্চেন গুলো আসবে। আমরা সিম্পল আলোচনা করছি। হ্যাঁ, এগুলো আমরা গতদিনে একটু কথাবার্তা গুলো বলছিলাম, আমরা একটু রিপিট করছি আজকে সেটা। এখন আমরা বলছিলাম ইন্টারন্যাশনাল ট্রেডে এন্ট্রি কি করে করা যায়। এই এন্ট্রি গুলো, এগুলো একটা ছক আমরা এখানে দেখালাম। এই ছকটা আমার না, যারা এই ট্রেডে লার্নেড তারা এটা তৈরি করছেন। আপনারা যদি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, এরকম অনেকগুলো ডায়াগ্রাম আপনারা পাবেন। হ্যাঁ, তো আমরা এটা একটু দেখাবো এন্ট্রি মোড কিভাবে হয়। এক্সপোর্ট ইম্পোর্ট, বেসিক্যালি এক্সপোর্ট ইম্পোর্টের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেডে প্রবেশ করা যায়। এক্সপোর্ট ইম্পোর্ট কি আমরা আলাপ করছি, এক দেশের পণ্য বা সেবা আর এক দেশের পণ্য দেশের ভিতরে কিনা বেচা হবে। এটা লাইসেন্সিং। তো লাইসেন্সিং কি? লাইসেন্সিং সম্পর্কে আপনাদের ধারণা আছে, আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে যাদের লাইসেন্স আমরা ব্যবহার করি। হ্যাঁ, তারা তারা কাজ করে, তারা ব্যবসা করবে না, কিন্তু তাদের লাইসেন্সকে ভাড়া দিবে।
এটা হলো লাইসেন্সিং, আরেকটা হচ্ছে ফ্রাঞ্চাইজিং। ফ্রাঞ্চাইজিং আর লাইসেন্সিং মোটামুটি এক, এরাও লাইসেন্স ভাড়া দেয়। লাইসেন্সিং এ যেটা হয় সেটা হলো তারা পণ্যের কোয়ালিটিকে অতটা কন্ট্রোল করে না, কিন্তু ফ্রাঞ্চাইজিং এ করে। যেরকম ধরেন কেএফসি ফ্রাঞ্চাইজিং না লাইসেন্সিং? ডেফিনিট যদি কেউ প্রশ্ন করে, কেএফসি হলো ফ্রাঞ্চাইজিং। কি করে এরা এরা আপনার কেএফসি লাইসেন্সকে বাংলাদেশে ব্যবহার করতে দিচ্ছে, বিনিময়ে এরা একটা রয়্যালটি পায়, এরা একটা টাকা পায়। এইটা এইটা এটা কি করে, এইটা তারা কোয়ালিটিকে ইচ্ছা করলে আপনি যে কোনো আলো কেএফসি তে বিক্রি করতে পারবেন না। কেএফসি তে বিক্রি করতে হলে কেএফসির যে স্ট্যান্ডার্ড, আপনার আলোর ওই স্ট্যান্ডার্ড থাকতে হবে, কিন্তু লাইসেন্সিং এ ওইটা হয় না। লাইসেন্স হলো ভাই তুমি আমার লাইসেন্সটা নাও, নিয়ে আমার লাইসেন্সে কাজ করো। লাইসেন্সের সাথে ফ্র্যাঞ্চাইজিং এর বেসিক পার্থক্য হলো এটা, ঠিক আছে, যে তার কোম্পানির যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার, তাহলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা কি? স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছে লাইসেন্সের সাথে আরেকটা আরেকটা অ্যাডভান্টেজেস, হ্যাঁ, যে কিছু ইস্যুজ আছে সিদ্ধান্তগুলো যৌথভাবে নেই, এককভাবে নেই। যেরকম ধরেন একটা দেশ, আপনার এখানে আপনি কেএফসির ব্যবসা করবেন, কিন্তু মাংসের দাম এখানে খুব একটা সুবিধা হচ্ছে না। আপনি আপনি কি করলেন, ইন্ডিয়াতে একটা ছাগলের খামার তৈরি করলেন, ইন্ডিয়াতে একটা পোল্ট্রি খামার তৈরি করলেন, ইন্ডিয়া থেকে ওই পণ্যগুলো বাংলাদেশে আসলো। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। আপনি অন্যান্য এজেন্সিগুলোর সাথে যে লাইসেন্স গুলো আছে, যে অনুমোদন গুলো আছে, সেইগুলো যৌথভাবে করলেন। এটা হলো কৌশলগত চুক্তিবদ্ধ। জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার মানে আপনারা বুঝছেন, যৌথভাবে কোনো বিজনেসে উদ্যোগ নেওয়া। এখন সরাসরি বাংলাদেশে একটা কোম্পানি হচ্ছে, যে এরকম ধরেন আমাদের বিদ্যুতের অনেকগুলো কোম্পানি আছে, যে বিদ্যুৎ কোম্পানি কি, একটা কোম্পানির নাম বলেন যারা বাংলাদেশে বিদ্যুৎ তৈরি করে, একটা কোম্পানির নাম বলেন তো বাংলাদেশে বিদ্যুৎ তৈরি করে, বেসরকারি খাতের কোম্পানি, এরকম নাম কারা আছে? গুড, সামিট। তো সামিট কি করলো, সবসময় হাত দেবেন, সামিটের ফরেন পার্টনার আছে, সামিটের এটা আছে জয়েন্ট ভেঞ্চার। আমাদের অনেকগুলো ব্যাংক আছে যেগুলোর বিদেশি মালিকানা আছে, ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, এগুলো হলো জয়েন্ট ভেঞ্চার। এরা ইনভেস্টমেন্টও করে এই জায়গাগুলো, লাইসেন্সিং, ফ্রাঞ্চাইজিং, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এই তিনটা জায়গাতে বিদেশি কোম্পানি ম্যানেজমেন্টে খুব একটা পার্টিসিপেট করে না, কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ম্যানেজমেন্টে পার্টিসিপেট করবে। 10 জন যদি ডিরেক্টর হয়, ওদের হয়তো 3 জন থাকবে, লোকাল 7 জন থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? পার্থক্যটা বুঝতে পারতেছেন তো একটার সাথে আরেকটার পার্থক্যটা কি? বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝতে এত পারছি। সময় বলছিলাম এরা শুধু লাইসেন্সটা ভাড়া দিচ্ছে, এরা লাইসেন্স ভাড়া দেওয়ার সাথে সাথে কোয়ালিটিতে পার্টিসিপেট করছে। এরা কোয়ালিটিতে পার্টিসিপেট করার সাথে আইন কানুন এবং নির্দেশনার সাথে সিদ্ধান্তে অংশগ্রহণ করছে। এইখানে এসে সরাসরি ম্যানেজমেন্টে পার্টিসিপেট করছে। এটা হলো জয়েন্ট ভেঞ্চার। আর হোলি ওন, একেবারে ফুল, আমাদের ইপিজেডে যে কোম্পানিগুলো আছে সেগুলো পুরো বিদেশি কোম্পানি, লোকাল কোনো কোম্পানি নাই। জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানি থাকবে, লোকাল কোম্পানি থাকবে, ম্যানেজমেন্টে থাকবে, মালিকানায় থাকবে। আর এইটা হলো পুরো বিদেশি কোম্পানি, এখানে কোনো লোকাল পার্টিসিপেশন থাকবে না। এইভাবে বাংলাদেশ থেকে ফরেন ট্রেডে এন্ট্রি করা যায়। এই চার্ট সারা পৃথিবীর জন্য কিন্তু প্রযোজ্য হবে না, বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য সেভাবে এটা তৈরি করা হয়েছে। এইটা ঠিক একইভাবে দেখানো হয়েছে, ওই একটাই এক্সটেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট রিস্ক। এইটা যদি করা হয় তাহলে রিস্ক কিভাবে বাড়ে, এটাতে হাই হয়, এটাতে লো থাকে, এটাতে হাই হয়। আপনারা একটু পড়ে নেবেন, একই জিনিস, এক্সপোর্টিং, লাইসেন্সিং, ফ্রাঞ্চাইজিং, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, জয়েন্ট ভেঞ্চার এন্ড হোলি ওন সাবসিডি। ঠিক আছে, এখন আমরা যেটা দেখছিলাম, ইনফ্লুয়েন্স করে কি, ইন্টারন্যাশনাল ট্রেডে ইনফ্লুয়েন্স করে বেসিক্যালি ফিজিক্যাল ফ্যাক্টরস, ফিজিক্যাল সোশ্যাল ফ্যাক্টরস আর কম্পিটিটিভ এনভায়রনমেন্ট।
এইগুলো কি করে আমাদের মোটামুটি ভালো ভূমিকা পালন করে। এখন ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস এর ভিতরে কি আছে? লোকেশন, অবস্থান। আপনি একটা ট্রেড করবেন, ভাই ঢাকায় একটা ব্যবসা হলে তো দিল্লির সাথে আপনার কমিউনিকেট করা সহজ। আপনার প্লেস যদি হয় হাতিয়া দ্বীপ, আপনি সেটা করতে পারবেন না। এই জন্য ইন্টারন্যাশনাল ট্রেড করার সময় আপনাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেটার ভিতরে আছে লোকেশন, availability of the resources, climatic conditions, probability of the natural disaster। এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের দেশে দেখেন, আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, এই ক্যালসিয়াম কার্বনেটের বেসিক র মেটেরিয়ালস হচ্ছে লাইমস্টোন। এই লাইমস্টোন তৈরি হয় কোথায়? লাইমস্টোন বাংলাদেশে নাই, এটা বিদেশ থেকে আমদানি হয়। এখন চট্টগ্রাম বন্দরে ভিয়েতনাম থেকে যে লাইমস্টোন আসে, এইগুলো যারা শিপে করে মেঘনা ঘাটে আনে, এবং মেঘনা ঘাটে যাদের ফ্যাক্টরি আছে, তারা সবসময় কেজিতে 1 টাকা 1.5 টাকা কমে বেচতে পারে, তাদের বিক্রিটা বেশি হয়। এই জন্য অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্স এবং লোকেশন ভেরি ইম্পর্টেন্ট। এখন ক্লাইমেটিক কন্ডিশন, আপনি যদি সাতক্ষীরা যেই জায়গাতে জোয়ার ভাটার পানি ওঠে, সব কোনো নিশ্চয়তা নেই, সেই জায়গায় যে যদি কোনো ড্রাই ফ্যাক্টরি করতে চান, আপনি ঝুঁকির ভিতরে পড়বেন। হ্যাঁ, যেই দেশে ন্যাচারাল ডিজাস্টার মিন প্রাকৃতিক দুর্যোগ, যেই জায়গাতে কালবৈশাখী হয়, সেই জায়গাতে আগে আপনি যদি এমন কোনো ফ্যাক্টরি করতে যান যেটার জন্য আপনার নর্মাল ঘর বাড়ি লাগে, রিসোর্স লাগে, আপনি তো তৈরি করলেন, হঠাৎ করে কালবৈশাখী এসে আপনার ওটাকে ভেঙে দিল। এইগুলো করা যাবে না। এইগুলো বিবেচনায় নিয়ে ফিজিক্যাল ফ্যাক্টরস ইন্টারন্যাশনাল ট্রেডে যেরকম গুরুত্বপূর্ণ, ডোমেস্টিক ট্রেডেও গুরুত্বপূর্ণ, একই জিনিস। সোসাইটাল ফ্যাক্টর নিয়ে আমরা অনেকগুলো আলাপ করছি, পলিটিক্যাল ফ্যাক্টরস ইস্যু আলাপ করছি, লিগাল ফ্যাক্টর ইস্যুজ আলাপ করছি, ইকোনমিক ফ্যাক্টর নিয়েও আমরা কিছু কিছু আলাপ করছি। ওই যে বললাম পপুলেশন সাইজ, মানুষের চাহিদা। আমাদের দেশে কেউ যদি মহিলাদের হাফ প্যান্টের ব্যবসা করতে চায়, সেটা করতে পারবে না, কারণ এদেশের মহিলারা হাফ প্যান্ট পরে না, কিন্তু চাইনাতে এটা চলবে, এটাতে চলবে, তারা বেশি টাকা দিয়ে এটা কিনবে, বাংলাদেশের মানুষ এটা কিনবে না। ইকোনমিক ফ্যাক্টর কি হলো? আমাদের দেশের মানুষ কি হয়, খাবার কিনতে কিনতে তার তার যে ইনকাম আছে সেটা শেষ। আপনি যদি এখানে খুব নামি দামি পেগাসাসের মতো জিনিস, যেমন ফিশের জন্য কোনো আইটেম যদি আপনার এখানে আনেন, সেটা নাও চলতে পারে। এইগুলো আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার দেশের মানুষ, আপনি যে দেশের সাথে ব্যবসা করেন, সেই দেশের মানুষের আর্থিক সচ্ছলতা কেমন। কালচারাল ফ্যাক্টরস বিরাট ব্যাপার। ডেফিনেটলি কালচারের সাথে রিলিজিয়নের একটা সম্পর্ক আছে। আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলি, তখন রিলিজিয়নকে মোস্ট অফ দ্য কেসেস ট্রাই টু অ্যাভয়েড, কিন্তু রিলিজিয়নের সাথে কালচারের অঙ্গাঙ্গি সম্পর্ক। আপনি বাংলাদেশে যদি শুকরের মাংসের ব্যবসা করতে চান, আপনি করতে পারবেন না, ইন্ডিয়াতে সেটা করার সুযোগ আছে। কালচারাল ইফেক্ট আমরা বলি, কিন্তু ডেফিনিট দুটোর সাথে রিলিজিয়ানের একটা সম্পর্ক আছে। সাউথ ইন্ডিয়াতে যে কেউ যদি মাংসের দোকান দেয়, তার ব্যবসা নাও চলতে পারে, কারণ সেখানকার একটা বড় অংশের মানুষ কি করে, ভেজিটেরিয়ান, তারা শাকসবজি খায়। এই জিনিসগুলো আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রেড করবেন, ইন্টারন্যাশনাল ট্রেডে মাথায় রাখতে হবে। এগুলো তাত্ত্বিক কথাবার্তা, আমাদের প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করবে, এইগুলোকে বিবেচনা নিয়ে আমরা আগাবো। এরপরে হলো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, পরিবেশ বিরাট ব্যাপার। আপনার দেশে কি আছে, এক জায়গায় যে দেখলেন অনেকগুলো খাবারের দোকান আছে, আপনি আবার একটা খাবারের দোকান দিয়ে বসলেন, হয়তো নাও চলতে পারে। দেখবেন কোনটা নাই, কোনটার কাস্টমার বেশি, আপনাকে সেটা দিতে হবে। বাংলাদেশে কি আছে এখন, এক সময় ছিল ধুমসে সাইকেল পাওয়ার সাপ্লাই, কুইক রেন্টাল, এইগুলো তৈরি হচ্ছিল, কারণ কম্পিটিটর কম ছিল, বিদ্যুতের ইলেকট্রিসিটির চাহিদা খুব বেশি ছিল। এখন দেখেন এইগুলো কেউ করছে না, কারণ এগুলোর কম্পিটিটর এখন অনেক বেশি, এগুলোর চাহিদা বাজারে কমছে। হ্যাঁ, এখন কম্পিটিটিভনেস তো চিন্তা করতেই হবে। এই কম্পিটিটিভনেসের সাথে সাথে ইন্ডাস্ট্রিগুলোর ডিফারেন্সিয়াল, আর সেটা আপনাকে চিন্তা করতে হবে। ভিন্ন ভিন্ন ফ্যাক্টরি, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি আমাদের দেশে স্থাপন করতে হবে, সাথে সাথে কম্পিটিটিভ ডিফারেন্স বাই দ্য কান্ট্রি।
একই দেশের মানুষ, আমাদের দেশের মানুষের জীবনযাপন, পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপন পুরো এক। পশ্চিমবঙ্গে যে পণ্য উৎপাদন হয় বাংলাদেশেও সেটা উৎপাদন হয়, কাজেই দুটো দেশের জিনিসের দাম এবং যোগান এবং চাহিদা একই রকম হবে। এই জায়গাতে ইন্টারন্যাশনাল ট্রেড করাটা কঠিন হবে না, কিন্তু বাংলাদেশের সাথে পাঞ্জাবের সাথে কিছু ব্যবসা হতে পারে। মধ্যপ্রদেশ থেকে কি হয়, পেঁয়াজ আসে বাংলাদেশে, এটা পশ্চিমবঙ্গে আসে, সেটা বাংলাদেশে আসে। এই জন্য কান্ট্রি ডিফারেন্সিয়ালটা আপনাদেরকে বিবেচনা নিতে হবে। আমরা বলছিলাম কিছু ট্রেড টার্মিনোলজিস আছে, টার্মস আছে, নাম আছে, কাগজপত্র আছে, ডকুমেন্টস আছে, এইগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই জন্য আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো আমি পরবর্তীতে কিন্তু ধরবো, আপনারা মুখস্থ রাখবেন। এটা হলো সিম্পল জিনিস, সব আপনারা জানেন, শুধু মাথার ভিতরে এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো কি, বায়ার, ইম্পোর্টার, অ্যাপ্লিক্যান্ট একই জিনিস। যে বায়ার সেই ইম্পোর্টার সেই অ্যাপ্লিক্যান্ট, আরো আছে, আরো কিছু কিছু শব্দ আছে, সেগুলো আমাদের পরে আসবে। এই তিনটা শব্দ বেশি ব্যবহৃত হয়। আপনারা প্রশ্ন করতে পারেন আমরা এগুলোকে কেন বলবো। এইগুলোকে এই জন্যই ভিন্ন ভিন্ন নামে ডাকবো। যে কেনে তাকে তো বায়ার বলি, যে দেশের বাইরে থেকে কেনে সে তাকে আমরা আমদানিকারক বা ইম্পোর্টার বলি। আর আইনের ভাষায় এই ইম্পোর্টারকে কখনো কোনো অ্যাপ্লিক্যান্ট বলা হয়। আপনি যখন ব্যাংকে একটা ঋণপত্র স্থাপন করতে যাবেন, যখন একটা এলসি স্থাপন করবেন, তখন তখন ইন্টারন্যাশনাল আইনের ভাষায় আপনাকে বলা হবে নো বায়ার, নো ইম্পোর্টার, আপনাকে বলা হবে অ্যাপ্লিক্যান্ট। আপনি আবেদনকারী, আপনার পক্ষে ব্যাংক একটা এলসি স্থাপন করে দিবে। এই জন্যই আমরা এই শব্দগুলো মাথায় রাখবো। যে বায়ার সেই ইম্পোর্টার সেই অ্যাপ্লিক্যান্ট। সাইমultaneous বাইস ভার্সা, এটা যদি ইম্পোর্টে কনসিডার করি, এটা আমরা এক্সপোর্টে যদি চিন্তা করি, বায়ার অপোজিট সেলার, ইম্পোর্টার অপোজিট এক্সপোর্টার, অ্যাপ্লিক্যান্ট অপোজিট বেনিফিশিয়ারি। আর একটা জিনিস আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য লাগবে, সেটাকে হবে সেল পারচেজ কন্ট্রাক্ট অবলিক প্রোফর্মা ইনভয়েস। অনেকেই নাম ডাকে খুব সংক্ষিপ্ত ভাবে, এটাকে বলে পিআই অথবা বলে ইন্ডিয়ান। এইটা হলো কি, ক্রেতা এবং বিক্রেতার ভিতরে যে পণ্য বা সেবার কোটেশন থাকবে, ওই কোটেশনকে আন্তর্জাতিক ভাষায় এই তিনটা নামে ডাকতে হবে। আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডার, আমাদের আমদানি নীতি আদেশ, আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন, সব জায়গাতে তিনটা শব্দ ব্যবহার করা আছে। কি কি? সেল পারচেজ কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস এবং ইন্ডিয়ান। কমার্শিয়াল ইনভয়েস, দ্য ফাইনাল ইনভয়েস, এই একটা শব্দ আমরা জানবো। ব্যবসা শুরু করার আগে যে কোটেশন, সেটা হলো পিআই প্রোফর্মা ইনভয়েস। কিন্তু চূড়ান্ত যেই কোটেশনটা থাকবে, যেটার মধ্য দিয়ে মাল আমি শিপমেন্ট করব, মাল বিক্রি করব, সেটাকে বলবো কমার্শিয়াল ইনভয়েস। এই কমার্শিয়াল ইনভয়েসকে কখনো কখনো আমরা বলি ফাইনাল ইনভয়েস। যে কমার্শিয়াল ইনভয়েস সে হচ্ছে ফাইনাল ইনভয়েস। এগুলোকে আরো অনেক নামে ডাকা হয়, পরবর্তীতে আপনারা দেখবেন। এটাকে বলি কমার্শিয়াল ইনভয়েস, ফাইনাল ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস, কনসুলার ইনভয়েস, অনেক নামে এইগুলোকে ডাকা হয়। সেগুলো আপনারা যেহেতু এলিমেন্টারি লেভেলে, এই জন্য এতগুলো শব্দ এখানে আনেনি, যাতে আপনারা কনফিউজ না হয়ে যান। সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট মানে দলিল, সনদ, আর অরিজিন মানে উৎপত্তি। যেই পণ্য যেই দেশে উৎপাদন হবে, ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য সেই দেশের চেম্বার অফ কমার্স অথবা গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। এটাকে বলা হয় সার্টিফিকেট অফ অরিজিন, সংক্ষিপ্ত ভাবে বলে সিও। এই 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বিল অফ লেডিং বা ইয়ারওয়ে বিল, এডব্লিউবি বা ট্র্যাক রিসিট। সোজা কথা, বিল অফ লেডিং কি? পণ্য যখন জাহাজে জাহাজে স্থানান্তর করা হয়, পরিবহন করা হয়, জাহাজ কোম্পানি যে যে দলিল দেয়, কাগজের দলিল দেয়, সেটাকে বলা হয় বিল অফ লেডিং, সংক্ষিপ্তভাবে বিএল। ইয়ার কোম্পানি যখন দেয়, সেটা হলো ইয়ারওয়ে বিল। ট্র্যাক রিসিট, আপনি একটা পণ্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনবেন, একটা ট্র্যাক রিসিট দেবে। এই পণ্য যদি দিল্লি থেকে ঢাকায় আনেন, সেই ট্র্যাক কোম্পানিও একটা ট্র্যাক রিসিট দেবে।
এই ট্র্যাক রিসিটের ভিতরে কি থাকে? আমদানিকারকের নাম থাকে, রপ্তানিকারকের নাম থাকে, পণ্যের নাম থাকে, কোন সময় লোড হয়েছে সেটা থাকে, কত মেট্রিক টন লোড হয়েছে সেটা থাকে, কি পণ্য আছে সেটা লেখা থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেডে কিছু বাধ্যবাধকতা আছে। এইটার ভিতরে আপনার এইচএস কোড লিখতে হবে, এইটার ভিতরে ইনকোটার্মস লিখতে হবে, আরো কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা দেখব। এই বিএলএ, এই ইয়ারওয়ে বিলে এই জিনিসগুলো থাকে। এরপরে ইন্টারন্যাশনাল ট্রেডের মেইন ইনভলভমেন্ট যেটা, সেটা হলো ব্যাংক। ব্যাংকের ইনভলভমেন্ট থাকবে। আমরা দেখব, আমরা এত সময় দেখলাম যে আমদানিকারকের ব্যাংক এবং রপ্তানিকারকের ব্যাংক, দুটো ব্যাংকের ইনভলভমেন্ট। আমরা পরে যখন ডিপে আলোচনা করব তখন দেখব অনেকগুলো ব্যাংক জড়িত থাকতে পারে। মিন ইম্পোর্টারের ব্যাংক, এক্সপোর্টারের ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক, কালেক্টিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, অ্যাড কনফার্মিং ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক, এরকম সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, অনেকগুলো ব্যাংক থাকতে পারে। এই ব্যাংকগুলো আপনারা শুধু এখন মনে রাখবেন, ব্যাংক ডিফারেন্ট টাইপ অফ ব্যাংকস আছে, আমরা এখানে লিখছি। পরবর্তীতে আপনাদেরকে নোট দেব, লেটার অফ ক্রেডিট অপারেশন যখন আমরা পড়বো তখন দেখব অনেকগুলো ব্যাংক এরকম থাকে এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করে ফর পারফর্মিং অ্যান্ড কমপ্লিটিং ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড শুরু এবং শেষ করার জন্য ব্যাংকগুলো ভূমিকা পালন করে, বহু ব্যাংক কাজ করে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা দেখে নেব। হ্যাঁ, লেটার অফ ক্রেডিট, ইন্টারন্যাশনাল ট্রেড করবার জন্য সাবকন্টিনেন্ট, মেইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে বহুল ব্যবহৃত সিস্টেম, সেটা হলো এলসি বা লেটার অফ ক্রেডিট। কোন কোন সময় আমরা এটাকে বলবো ডকুমেন্টারি ক্রেডিট। এটা আপনাদেরকে, এটা ডিফারেন্ট ক্লাস আছে। লেটার অফ ক্রেডিট স্থাপন করতে গেলে কি কি কাগজ লাগে, লেটার অফ ক্রেডিটের অপারেশনস এবং সেটেলমেন্ট আমাদের পরবর্তীতে আসছে, আপনারা এটা মাথায় রাখবেন। পেমেন্ট গেটওয়ে, আপনি দোকানে যাবেন, দোকানে যে ডোমেস্টিক যদি যান, হাতিরপুল বাজারে যাবেন, কিছু পণ্য কিনবেন, টাকা দিবেন, হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ট্রেড যেহেতু একটা দেশের সাথে আর একটা দেশের বিজনেস, এই জন্য সরকার এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি নির্ধারিত কিছু পেমেন্ট গেটওয়ে আছে। ওই পেমেন্ট গেটের বাইরে যে পণ্যের দাম, সেবার দাম পরিশোধ করা যাবে না। ওই পেমেন্ট গেটওয়ে গুলো আমরা দেখব। হ্যাঁ, তারপরে এইচএস কোড, ইনকোটার্মস এন্ড সুইফট। এইচএস কোড, ইনকোটার্মস এবং সুইফট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ট্রেডে। এইচএস কোডের পুরো অর্থ হচ্ছে হারমোনাইজড কোডিং সিস্টেম, হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। হ্যাঁ, এটা হলো পণ্যের শ্রেণী বিন্যাসের জন্য ব্যবহৃত হয়। এটা আমাদের আলাদা ক্লাস আছে, আমরা এটা পড়বো। এটা কত ডিজিটের হয়, এভাবে কাস্টমস বন্দরে কিভাবে পণ্যকে শ্রেণী বিন্যাস করে ব্যবহৃত হয় আমরা দেখব। ইনকোটার্মস ঠিক একই জিনিস, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এটাকে তৈরি করছে। এ কিছু শব্দ আছে, নামমালা আছে, এইটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা নিয়ে আমরা পড়বো। এখন আপনারা শুধু মাথায় রাখবেন এবং মুখস্থ রাখবেন। সুইফট, ইন্টারন্যাশনাল ট্রেডের যে তথ্যের আদান প্রদান হয়, যে অর্থের আদান প্রদান হয়, বাংলাদেশ থেকে বলা যায় এককভাবে সুইফটের মাধ্যমে। সারা পৃথিবীর প্রায় অ্যাবাভ 90% ট্রানজাকশন সুইফটের মাধ্যমে হয়। এইটা পুরো অর্থ হচ্ছে সোসাইটি, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস। এইটা ইন্টারন্যাশনাল ট্রেডের লেনদেন। আমি একটা এলসি দেবো, এলসি কে ট্রান্সফার করবো ভায়া সুইফট। আমি একটা পেমেন্ট দেবো, পেমেন্টকে ট্রান্সফার করবো ভায়া সুইফট। এলসি কে অ্যামেন্ডমেন্ট করবো, অ্যামেন্ডমেন্ট ট্রান্সফার করবো ভায়া সুইফট। তাহলে সুইফটের অর্থ হলো, এটা হলো একটা সুইফট গ্রুপ আছে যারা আমেরিকার নেতৃত্বাধীন ব্রাসেলসে, যেটার হেডকোয়ার্টার। হ্যাঁ, এটা হলো সুইফট। সুইফটের অর্থ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস। এর অনেকগুলো সুবিধা আছে। টেলেক্সে যেরকম গার্বেল যায়, গার্বেলের অর্থ হলো আমি একটা কাগজ পুরো লিখে দিলাম, গেল সাদা কাগজ, এরকম যায় না, যা আমি লিখবো সেটা যাবে। এরপরে কিছু শব্দ আছে পেমেন্ট টার্মস। বিসি, বিসি বিসি হলো ইম্পোর্টের জন্য একটা টার্ম। ইম্পোর্ট করলে আমি কিভাবে দাম নির্ধারণ দেব ফরেন কারেন্সি, সেটা সাইট, ওডি, ইউজেন্স, এগুলো আমাদের আলাদা আলাদা বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এই পর্যন্ত আলাপ করলাম। এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন?
কথা বলতে হবে তো, একটু কথা বলেন। কোনো কোশ্চেন আছে কিনা? স্যার খুব সুন্দরভাবে বুঝতে পারছি। কোশ্চেন নেই? ভালো লাগে না পচা লাগে? খুব সুন্দর লাগে স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তীতে আগাই। আমরা এখন এগুলো আমাদের ক্লাস আছে, এগুলো আমরা ইন্ট্রোডাক্টরি, তো আমরা কি কি মোটামুটি ইন্ট্রোডাক্টরিতে কভার করব, যদি আমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিতে পারি পরে এগুলো আমাদের জন্য একটু সহজ হবে। হ্যাঁ, সেটা হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলছি। কিসের ফ্রেমওয়ার্ক? ইন্টারন্যাশনাল ট্রেডের ফ্রেমওয়ার্ক। ইন্টারন্যাশনাল ট্রেডের ফ্রেমওয়ার্ক দেখতে যে আমরা দুই ধরনের ল, রুলস এন্ড রেগুলেশনস এর কথা পাবো। একটা আছে ডোমেস্টিক সেটস অফ রেগুলেশনস। ডোমেস্টিক সেটস অফ রেগুলেশনস মিন আমার দেশে তৈরি করা আইন কানুন, ঠিক আছে? এটা আমাকে ইন্টারন্যাশনাল ট্রেডে মানতে হবে। যেহেতু আমি ইন্টারন্যাশনাল ট্রেড করি, আমার দেশের সব কাগজকে আমি দেশের বাইরের লোককে মানাতে বাধ্য করতে পারবো না, অথবা বাইরের কিছু আইন কানুন আমাকে মানতে হবে, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সেটস অফ রেগুলেশনস, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাকে মেনে চলতে হবে, একটা হলো ডোমেস্টিক সেটস অফ রেগুলেশনস, একটা হলো ইন্টারন্যাশনাল সেটস অফ রেগুলেশনস। এখন ডোমেস্টিক সেটস অফ রেগুলেশনস গুলো আমাদের আলাদা আলাদা একটু দেখবো। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947, 1947 সাল, তখন তো বাংলাদেশের জন্মই হয়নি, পাকিস্তানও হয়নি। হ্যাঁ, সেই সময়ে একটা আইন তৈরি করা হয়েছিল, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, যেটার বাংলা আছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন। এই আইন এখনো আমাদের দেশে বলবৎ আছে। At the end of the 1947, just subdivision of the British Empire, the law, the act mean injected. হ্যাঁ, এটা এখনো আছে, আমরা এটা মানি, এবং এটার অনেকগুলো সংশোধন হয়েছে। সংশোধন হওয়ার পরে আমরা আপ টু ডেট অবস্থায় এটাকে মেনে চলি। তাহলে আমরা কি দেখব? 1947 সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন একটা, একটা হলো এরপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট ইম্পোর্ট পলিসি অর্ডার কারেন্ট আমরা বলছি কি দেখেন 21-24, এখন চলে 25 সাল, তারপরে আমরা এটাকে কারেন্ট বলবো, কারণ এখনো পর্যন্ত পরবর্তী আমদানি নীতি আদেশ আসেনি। এটা আমাদের একটা ডিটেল আলাপ আছে, আমরা ক্লাসে সেটা পড়বো, এই জন্য এখন সময় দেব না এত। এক্সপোর্ট পলিসি অর্ডার 24-27, সেটা নতুন আসছে। কাস্টমস অ্যাক্ট, আইনটা বাংলাতে তৈরি করা, কাস্টমস আইন 2023 আমরা পড়বো, আমাদের পুরো একটা সেশন আমরা ওই জায়গাতে দেব। কারণ হলো আমদানি এবং রপ্তানিকে ফ্যাসিলিটেট করে, কন্ট্রোল করে, রেগুলেট করে, ডেভেলপ করে দ্য মেইন অথরিটি ইজ দ্য কাস্টমস। এই আইনটা আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এর সাথে আছে ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। বেসিক্যালি ভ্যালু এডেড ট্যাক্সকে বলা হয় ডোমেস্টিক আইন, কিন্তু আমরা দেখব ইন্টারন্যাশনাল ট্রেডে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডে আমদানি পর্যায়ে কিছু ভ্যাট আদায় করা হয়। সেগুলো কিভাবে আদায় করা হয়, সাপ্লিমেন্টারি ডিউটি আদায় করা হয়, কিভাবে আদায় করা হয়, এই আইনের সংশ্লিষ্ট ধারাগুলো আমরা একটু পড়ব এবং দেখব, এবং এইগুলো ট্রেডে কিভাবে রোল প্লে করে সেটা একটু দেখব। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 আমরা খুব একটা পড়বো না, এতটুকু দেখব যে আমদানি পর্যায়ে কিছু এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আদায় করা হয়, ওইটা কিভাবে বিজনেসে অ্যাডজাস্ট করা হয়। নো ফর দ্য ইস্যু অফ দ্য ডিসকাশন, আমাদের এই আলোচনা এই বিষয়ে আমরা খুব আলোচনা করব না, কিন্তু আমরা সেটা শুধু এতটুকু জানবো, আমদানি পর্যায়ে ইনকাম ট্যাক্স আদায় করা হয়। তাহলে আমরা দেখলাম কি, এই আমদানি পর্যায়ে কাস্টম ডিউটি আদায় করা হবে, আমদানি পর্যায়ে ভ্যাট আদায় করা হবে, আমদানি পর্যায়ে সাপ্লিমেন্টারি ডিউটি আদায় করা হবে, আমদানি পর্যায়ে এআইটি মিন ইনকাম ট্যাক্সও আদায় করা হবে। যেহেতু আদায় করা হয় আমাদের কনসার্ন, সেগুলো আমরা একটু দেখব। ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950, 1950 সালে এই আইনটা তৈরি করা হয়, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আইন। বেসিক্যালি এই আইনের আওতায় ইম্পোর্ট পলিসি এবং এক্সপোর্ট পলিসি এই দুটো ইস্যু করা হয়। কাজে আমরা খুব একটা পড়তে পারবো না, কিন্তু যেহেতু এর আওতায় এই দুটোকে ইস্যু করা হয়, এই দুটো আমরা একটু পড়বো। হ্যাঁ, ইম্পোর্টার্স, এক্সপোর্টার্স এন্ড ইনভেন্টর্স রেজিস্ট্রেশন অর্ডার। আসলে এটা ইনভেন্টরস না, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা হবে ইনডেন্টর, ভির জায়গা হবে ডি। এটা আমার কাছে যেহেতু পিডিএফ চলে আসছে, আমি কারেকশন করে দিতে পারছি না, আপনারা এখানে একটু কারেকশন করে নেবেন, ভুল হয়েছে, এটা হবে ইম্পোর্টার্স, এক্সপোর্টার্স অ্যান্ড ইনডেন্টর্স রেজিস্ট্রেশন অর্ডার 2023। আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে আপনাদের কিছু লাইসেন্স লাগবে, ওই অনুমোদনগুলো কিভাবে করা হয় এই জায়গায় সেটা বলা আছে।
ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন 2018 এর দুটো ভলিউম আছে 1 and 2, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো ডিটেল পড়বো না, ডিটেল পড়তে গেলে এক একটা সেশন, আমরা শুধু একটু ধারণা নেব কোন বিষয়গুলো আমাদের জন্য আমাদের প্রয়োজন হয়। এসআরও অ্যান্ড আদার সার্কুলার্স ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। এসআরও, আদার সার্কুলার ভিতরে কি আছে? অর্ডার, জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, হ্যাঁ, এক্সপ্লেনেশনস, এইগুলো সরকার টাইম টু টাইম জারি করে। এইগুলো আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্যই গুরুত্বপূর্ণ। এসআরও অর্থ হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, আইনের পরে হলো এটা। এই 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 এসআরও কি হয়, আমাদের একটা এক্সিস্টিং অর্ডার যেটা আছে সেই অর্ডারকে সে পরিবর্তন করে দিতে পারে, এটা হলো একটা আইন। এই এসআরও হলো একটা আইন, রাষ্ট্রপতির পক্ষে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো দায়িত্বশীল কর্মকর্তা এটা ইস্যু করে। হ্যাঁ, তাহলে আমাদের এই ডোমেস্টিক যে রেগুলেশনস আছে সেটা 1, 2, 3, 4 এইভাবে এই 10টা 11টা আপনারা একটু পড়বেন। ডিটেল জানার দরকার নেই, আমি বলবো নামগুলো একটু মনে রাখবেন। এরপরে আমরা ইন্টারন্যাশনাল সেটস অফ রেগুলেশনস দেখব, সেটার ভিতরে আছে ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট, ইউসিপি 600, সংক্ষেপে আমরা কে বলি ইউসিপিডিসি। এইটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেডের লেটার অফ ক্রেডিট রেগুলেশনস হয়। আমরা একটু ডিটেল পড়বো এটাতে কতগুলো আর্টিকেল আছে, 39 আর্টিকেলস আছে, কিভাবে শিপমেন্ট হয়, কিভাবে এলসি করতে হয়, কিভাবে পেমেন্ট যায়, কিভাবে সংশোধন হয়, কিভাবে ক্যান্সেল করা যায়, ডিটেল এটাতে লেখা আছে, এটা আমরা পড়বো। হ্যাঁ, ইউনিফর্ম রুলস ফর ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট মানে আপনারা দেখেন টাকা পয়সা পরিশোধ করা, এইটা আমরা খুব একটা পড়বো না, তবে আইসিসির একটা পাবলিকেশনস আছে, এটা জানলাম। এটা হলো ইউআরসি, যদি কালেকশন হয়, এই যে লেটার অফ ক্রেডিটের টাকা যদি কালেকশন হয়, কিভাবে কালেকশন হয় সেটা আমরা দেখব, কিন্তু আমরা পড়বো না। এই দুটো খুব একটা আমরা পড়বো না, 1 নম্বরটা আমরা পড়বো। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। যদি কোনো কিছুতে ইউসিপি কাভার না করে, সেটা আইএসবিপি তে যেভাবে কভার করে ইন্টারন্যাশনাল ট্রেড সেইভাবে পরীক্ষা দিতে হবে। ইনকোটার্মস আমরা পড়বো, ইনকোটার্মস আমরা আলাপ করছি আগে, ইনকোটার্মস আমরা পড়বো, এইচএস কোড আমরা পড়বো। আইসিসি রুলস ফর আরবিট্রেশন 2021, আইসিসি যে সালিস বিচারগুলো করে সেই রুলগুলো কম্পাইল করছে, এটা আমরা খুব একটা পড়বো না, তবে আমরা জানবো এগুলো আছে। কন্ট্রাক্ট ফর দ্য ইন্টারন্যাশনাল সেল অফ গুডস, সিআইএসজি, এটাতে বাংলাদেশ গভর্নমেন্ট আমি যতটুকু জানি এখনো সিগনেচার করেনি। ইন্টারন্যাশনাল ট্রেডে একটা গুরুত্বপূর্ণ টুলস, আমরা এটা পড়বো না, পড়ার দরকার আছে, কিন্তু যদি কারোর বেশি প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিতে পারবো আইনটা, আপনারা পড়ে নেবেন। আমরা ক্লাসে পড়তে গেলে এত সময় পাবো না। এর হচ্ছে হেগ বিসবি রুলস, আমাদের যে পণ্যগুলো শিপমেন্ট হয়, মেরিটাইম রুলস এন্ড রেগুলেশনস, এই আইন দ্বারাই বেসিক্যালি গাইডেড হয়। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু এগুলো আমরা পড়বো। হেগ বিসবি এর রুলস, আমরা যে শিপে করে মাল আনবো আমেরিকা থেকে ঢাকা, আমেরিকা থেকে সিঙ্গাপুর, আমেরিকা থেকে কলম্বো হয়ে ঢাকা, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকে, এইগুলো কি হবে, এইগুলো আমরা পড়বো। বেসিক্যালি এই বিষয়গুলো আমাদের ইন্ট্রোডাক্টরিতে এইগুলো আমাদের জানার আছে, বোঝার আছে। এই পর্যন্ত আমাদের এই সেশনটা শেষ করব, 1 নম্বর সেশন। কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা বলবেন। কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রশ্ন? এখন কোশ্চেন যদি না থাকে, আমরা যেহেতু গতদিন আমরা শেষ করিনি, আমরা কি করব, আমরা লেকচার 2 একটা বেসিক ধারণা আপনাদেরকে দেব। আপনারা এটা পড়বেন, পড়ে আসবেন এবং পড়ে এসে আপনারা আগামী ক্লাসে আমাদের সেশনকে এনরিচড করবে। 1 নম্বর হলো আমরা যেটা বললাম ডোমেস্টিক ল রুলস এন্ড রেগুলেশনস। ডোমেস্টিক ল রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে আমরা কতগুলো জিনিস বলছি। কাস্টমস অ্যাক্ট মিন আমদানি কাস্টমস আইন 2023, ইম্পোর্ট পলিসি অর্ডার 2120, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন 2018, এক্সপোর্ট পলিসি 2124। এখানে ভুল আছে, এটা
চলে আসছে এক্সপোর্ট পলিসি, এটা হলো 2023, 2 3 তাই না? গুড। 2023 থেকে 2027, তাই না? জি আপনারা একটু কারেকশন করে নেবেন। আর ইউসিপি 600 ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, এটা। হ্যাঁ, এখন আমরা একটু দেখব কাস্টমস আইনটা জিনিসটা কি, এই আইনটা কেন করতে হইলো, করার কারণটা কি। বেসিক্যালি আমাদের আগে যে কাস্টমস আইন ছিল সেটা 1969 সালে তৈরি করা। এই 1969 সালের আইন নিয়ে কাস্টমসকে রেগুলেট করা সামহাও ডিফিকাল্টিস ছিল। এই ডিফিকাল্ট হওয়ার কারণে সরকার কি করলো, মনে করলো নতুন একটা কাস্টমস আইন তৈরি করার দরকার, এই জন্য করছে। এই কাস্টমস আইন তৈরি করতে যেয়ে সরকার কিছু কথাবার্তা বলছে। কথাবার্তাগুলো কি? পারপাস অ্যান্ড রিজনস ফর দ্য ল। 1 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ। তার মানে আমাদের আগে একটু ঘাটতি ছিল, এটা আন্তর্জাতিক মানে নিয়ে গেলাম। 2 নম্বরে বলছি সরকারের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত বহুমুখী সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অন্তর্ভুক্ত করে বিদ্যমান কাস্টমস আইনের প্রয়োজনীয় ও নানাবিধ সংশোধনী এনে বৈদেশিক বাণিজ্যের সহজীকরণ ও সম্প্রসারণ। তার মানে কি, 1 নম্বর বললাম কি, আমার ট্রেডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। 2 নম্বরে বললাম আমি ব্যবসাকে সহজ করব, সম্প্রসারণ করব। সম্প্রসারণ করতে যে কি করব, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস আমি অনুসরণ করব। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস কি, আইনের ভাষায় কতগুলো বিষয় বলা আছে, আমরা সেগুলো পরবর্তীতে একটু দেখবো। হ্যাঁ, এইটা দেখতে যে কি বলা হয়েছে, এটা দেখতে যে তারা রিভাইজড কিয়োটো কনভেনশনের কথা বলছে। এখানে বলা আছে আইনে কিছু তাত্ত্বিক কথাবার্তা। কিয়োটো কনভেনশন হলে কাস্টমস আইনের সূতিকাগার বলা হয়। এই জায়গাগুলোতে কাস্টমস সম্পর্কে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সারা পৃথিবীতে কাস্টমস আইনকে সম্প্রসারণ এবং কাস্টমসের কার্যক্রমকে আধুনিকায়নের জন্য মূল কনভেনশন এটা কাজ করে, এবং এটাকে বলা হয় কাস্টমস আইনের সংশোধন, সংযোজন, উন্নতকরণের মেইন যে আলোচনা এবং চুক্তির জায়গা সেটা হলো কিয়োটো কনভেনশন। এই জন্যই সব আইনে এই কিয়োটো কনভেনশনের কথা লেখা থাকে। আমাদের এই আইন কিয়োটো কনভেনশনের কথা লিখছে। ট্রেড ফ্যাসিলিটেশনস এগ্রিমেন্ট কথা আছে, বিভিন্ন দেশের সাথে যে ব্যবসা বাণিজ্যগুলো হয়, এই ব্যবসা বাণিজ্য করতে গেলে ইন্টারন্যাশনাল ট্রেড যখন করবেন তখন WTOর কিছু এগ্রিমেন্ট আছে। এই এগ্রিমেন্ট গুলো আমরা এই আইনে বাস্তবায়ন করব। একটা সর্বশেষ যেটা কথা হলো সেটা হলো এই আইনকে ব্যবসা বান্ধব করব। এই কথাবার্তাগুলো আইনে বলা আছে, কিন্তু ফাইনাল কথাবার্তা হলো দেশের সরকারের রাজস্ব বৃদ্ধি করবার জন্য কি করা হয়েছে, এই কাস্টমস আইন 2023 তৈরি করা হয়েছে। তাহলে কাস্টমস আইন তৈরি করার বেসিক কতগুলো উদ্দেশ্য কি, একটা হলো ট্রেডকে আমি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি হব, আমি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং ট্রেড ফ্যাসিলিটেশনস এই দুটো জিনিস মেনে চলবো। 3 নম্বরে হলো আমি ভাই মূল কথা হলো এটা রাজস্ব আদায় করব। রাজস্ব আদায় করার জন্য কাস্টমস আইন তৈরি করা হয়েছে। এই 4টা বিষয়কে মাথায় রেখে এখন এই আইনের ফিচার কি কি আছে, কাস্টমস আইনের ফিচার হলো বেসিক জিনিস আছে এই আইনটা বাংলায় তৈরি করা। আপনাদের কি কি দিয়েছি আমি কাস্টমস আইন, পাইছেন কিনা আপনারা, দিছি কিনা? না স্যার, না স্যার। রাইট স্যার রাইট, পাইনি। ওয়েট অপেক্ষা করেন। আমি দিয়ে দেবো, হ্যাঁ আপনাদেরকে দেব। আমি এখন একটু দেখাই, আইনটা একটু দেখাই। এটা হলো
এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইয়ে করা স্যার। আছে, আমাদের মার্কিং করা আছে, এটা হলো কাস্টমস আইন। হ্যাঁ, আইনটা তৈরি করা বাংলায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা আমি দিয়ে দেব, আমি কালকে দিয়ে দেব, আপনারা সবাই একটু পড়বেন। আপনারা আগের স্ক্রিপ্ট গুলো পেয়েছেন না সব? জি স্যার, আজকে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি, ওইগুলো পড়বেন, এগুলো দিয়ে দেবো, এটা পড়ো, এটা হলো কাস্টমস আইন। হ্যাঁ, তো এই কাস্টমস আইনের একটু বড় করি, ব্যাস। এই কাস্টমস আইন কিভাবে পণ্য আমদানি করবেন, কিভাবে পণ্য মূল্য পরিশোধ করবেন, কিভাবে বন্দরে শুল্কায়ন করা হবে, সব বিষয়গুলো এটাতে সুনির্দিষ্টভাবে লেখা আছে। গুড, এটা গেল। এখন এখন এই আইনে কি আছে বাংলায় আমরা দেখলাম, আইনটা বাংলাতে তৈরি করা। দ্বিতীয় নম্বরে এখানে চ্যাপ্টার আছে 27টা, আর্টিকেল আছে 269টা, শিডিউল আছে 2টো, এইগুলো একটু মাথায় রাখবেন। এইটার আর কি আছে, সিম্পলিফাইং ভেরিয়াস কাস্টমস প্রসিডিউরস কম্প্যাটিবল উইথ ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অ্যান্ড মেক বিজনেস ফ্রেন্ডলি। আমরা বাংলায় এই কথাগুলোই বলছি, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস করব, ব্যবসা বান্ধব করব, এবং কাস্টমসকে কি করব, আমার আইনের সাথে যুগোপযোগী করব, এটা বলছি। রেভিনিউ কালেকশন, বেসিক্যালি মূল কথা হলো এটা, এটা কি করব, রেভিনিউ কালেকশন করব। এখন ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের কথা বলা হয়েছে। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অল কাস্টমস অর্গানাইজেশন কন্ট্রোল করে। এর ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস আমরা দুটো জিনিস বলছি এখানে, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের কথা বলছি, আর কথা বলছি ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের কথা বলছি। এই দুটো জিনিস এই আইন আমাদের সামনে তুলে ধরছে। তাহলে বেস্ট প্র্যাকটিসের ভিতরে কি আছে, 1 নম্বর আছে অথরাইজড ইকোনমিক অপারেটর, এইও। এটা সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? যদি ধারণা থাকে একজন একটু বলেন না তো। না স্যার, ধারণা তো হ্যাঁ, নাই। আপনার নাই, অন্য কারোর? শুনেন, ভালো মানুষকে সবাই কিছু বেনিফিট দেয়। একজন দাগি আসামি, সে যখন জেলে যায়, জেলে গেলে কি হয়, সে যদি ভালো আচরণ করে সরকার তার কি 3 বছর আগেও মুক্তি দিয়ে দিতে পারে, তাই না? পারে কিনা? জি স্যার। পারে। একজনের জেল হয়েছে 30 বছর, সে একটু ভালো আচরণ করলো জেলখানায়, 20 বছরে মুক্তি পেয়ে গেল। হ্যাঁ, তো অথরাইজড ইকোনমিক অপারেটর আমাদের আইনে সুস্পষ্ট একটা বিধিমালাও আছে, এটা বলা আছে, এটা হলো যেই সমস্ত কোম্পানিগুলো সরকারের নিয়ম কানুন পরিপালন করে, ট্যাক্স ফাঁকি দেয় না, অন্যায় অপকর্মের সাথে জড়িত হয় না, সরকার তাদেরকে কিছু ফ্যাসিলিটিস দেয়। বেস্ট প্র্যাকটিস এটা, সে ভালো কাজ করছে, সরকারও তাকে সাপোর্ট দেবে। সেটা কি, তার ফ্যাক্টরি হলো সীতাকুণ্ডে, তার ফ্যাক্টরি হলো চট্টগ্রাম পোর্ট থেকে 30 মাইল দূরে, ভাই তার কন্টেনারটা চট্টগ্রাম পোর্টে আনলোড হবে না, একেবারে ট্র্যাক করে টেনে তার ফ্যাক্টরিতে নিয়ে আসবে। বিরাট সাপোর্ট না? সাপোর্ট কিনা বলেন? জি আমার স্যার। আপনার কন্টেনার কি চট্টগ্রাম পোর্ট ছাড়বে? ছাড়বে না। কিন্তু এই এইও লাইসেন্স যার আছে তারটা ছেড়ে দেবে, তার পণ্য আসবে, সে আসার সাথে সাথে গ্রিন চ্যানেল দিয়ে তার কন্টেনারটা পার হবে, সে ডকুমেন্টে অহেতুক কোনো ঝামেলার ভিতরে পড়বে না। এই অনেকগুলো বেনিফিট এই অথরাইজ ইকোনমিক অপারেটর আছে। এটা হলো বেস্ট প্র্যাকটিস, যে ভালো আচরণ করে তুমি তার সাথেও ভালো আচরণ করবে। এটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট, মোটামুটি ইউরোপের দেশগুলোতে এটা করা হয়, আমরা এখানে খুব একটা পড়ার কিছু নাই। আমাদের এখানে ইলেকট্রনিক ডিক্লারেশন অ্যান্ড রেকর্ড কিপিং মিন, আমাদের এই আইনে বলা আছে, আমরা যখন ডিটেল পড়ব তখন দেখব মোটামুটি আপনি ডাটা তথ্যপত্র সব ইলেকট্রনিক্যালি, আপনাকে ম্যানুয়াল সাবমিট করা লাগবে না। 1969 সাল যখন হয় সকল কাগজপত্র সাধারণত ম্যানুয়ালি করা হতো, এই আইনে আপনাকে ম্যানুয়াল করা লাগবে না, আপনি কম্পিউটারে বসে ঘরে বসে জমা দিতে পারবেন। রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থার জন্য আলাদা চ্যাপ্টার রাখা হয়েছে আইনে। পোস্ট ক্লিয়ারেন্স অডিট, এটার জন্য আলাদা চ্যাপ্টার রাখা হয়েছে। নন ইন্ট্রুসিভ ইন্সপেকশনস, এটার সম্ভব আমাদের জন্য দরকার। এটা কি কোনো ধারণা আছে, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশনস? নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন হচ্ছে কন্টেনার না খুলে কন্টেনারের ভিতরে কি আছে সেটা চেকিং করা। আমাদের চট্টগ্রাম পোর্টে এখনো যাবেন দেখবেন কন্টেনার খুলে খুলে সব চেক করে, ফিজিক্যাল এক্সামিনেশন নিয়ে, কায়িক পরীক্ষার নামে
বেস্ট প্র্যাকটিস বলছে তুমি এটা করতে হবে না, তোমাকে নন ইন্ট্রুসিভ করতে হবে। তুমি স্ক্যানার বসাও, তুমি স্ক্যানার বসে কন্টেনারের ভিতরে কি আছে সেটা চেক করো। এটাকে বলে নন ইন্ট্রুসিভ, মিন কন্টেনার না খুলে কন্টেনারকে চেক করতে। এটার জন্য একটা বিধিমালাও আছে, এটা আমরা একটু জেনে নিলাম, ঠিক আছে। ওকে, তারপরে এবার আমরা কি করব, এরপরে ট্রেড ফ্যাসিলিটেশনস এগ্রিমেন্ট অফ ডব্লিউটিও। এখানে আমরা একটা জিনিস দেখলাম, WCO, অল কাস্টমস অর্গানাইজেশনস, একটা সংস্থা, ইন্টার গভর্নমেন্টাল সংস্থা, এটা সরকারি, ঠিক আছে। এইবার হলো WTO হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এইটা হলো ইন্টার গভর্নমেন্টাল অ্যাসোসিয়েশনস অর্গানাইজেশন। WCO সে WTOর এক্সপেনশন অনেক বড়। হ্যাঁ, এই WTO কি বলছে, ট্রেড ফ্যাসিলিটেশনস। ট্রেড ফ্যাসিলিটেশনস কি কি, এটা দেখেন বেসিক কিছু জিনিস দেখবেন। এটা হচ্ছে আমরা এখানে পড়লাম বেস্ট প্র্যাকটিস, আর এটা হলো ফ্যাসিলিটেশনস। ফ্যাসিলিটেশনস কি, অ্যাডভান্স রুলিং দিতে হবে। অ্যাডভান্স রুলিং সম্পর্কে কোনো ধারণা আছে? না স্যার। ওকে, তাহলে আমরা এই যে কিছু কিছু তো লাভ হচ্ছে, জানা যাচ্ছে না, ইন্টারন্যাশনাল জি আমাদের স্যার, ক্লাসে আমরা তো কিছু জানতে অ- পারতেছি, তাই না? অনেক ভালো জিনিস জানা যাচ্ছে। স্টুডেন্ট হিসাবে আমাদেরকে এগুলো জানতে হবে। অ্যাডভান্স রুলিং, আমরা একটু ডিপে যাচ্ছি, আপনারা আবার বিরক্ত হবেন না, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো না জানলে আমরা পরবর্তীতে আগানো আমাদের জন্য একটু কঠিন হবে। হ্যাঁ, তখন আপনারা বারবার প্রশ্ন করতে থাকবেন, এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো। অ্যাডভান্স রুলিং হলো, অ্যাডভান্স রুলিং আমাদের কাস্টমসের একটা অর্গানাইজেশন আছে, একটা উইং আছে, অর্গানাইজেশন তো বলবো না, উইং আছে, একজন এনবিআর এর একজন মেম্বার আছে, এটার হেড, একটা ডিপার্টমেন্ট আছে। সে ধরেন আপনি একটা কেমিক্যাল ইম্পোর্ট করেন, প্রত্যেকবার চট্টগ্রাম পোর্ট ওই কেমিক্যাল নিয়ে আপনাকে ঝামেলা করে। কি ঝামেলা? তারা ফিজিক্যাল ইন্সপেকশনে দেয়, এইটার দাম 10 টাকা না 15 টাকা, এটা নিয়ে কোশ্চেন করে, এইটার এইচএস কোড নিয়ে প্রশ্ন করলে প্রত্যেকবার আপনি ঝুঁকির ভিতরে পড়েন। আপনার টাইম লস হয়, আপনার পোর্টে ড্যামারেজ হয়, আপনার শিপিং পেনাল্টি হয়। আপনি বললেন এইটা আপনার চেঞ্জ করার দরকার, আপনি কিছু বেনিফিট পাইতেছেন, তখন এই অ্যাডভান্স রুলিং ডিপার্টমেন্ট আছে একটা, তার কাছে এটা অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা একটা আদালতের মতো, তারা এটাতে বিচার করে, বিচার করে একটা রায় দিয়ে দেয়। যদি দেখে যে আপনি সঠিকে আছেন, তাহলে বন্দরকে তারা নির্দেশনা দেয় পরবর্তী 18 মাস এই পণ্যের শুল্কায়ন এইভাবে হবে, তুমি এইভাবে আর তাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। হ্যারাসমেন্ট তো আইনের ভাষায় তারা বলে না, বলে যে তুমি এইভাবে তাকে ফ্যাসিলিটেট করবা। এটা হলো অ্যাডভান্স রুলিং। আপনাকে এইচএস কোড নির্ধারণ করে দেবে এবং এনবিআর এর ওয়েবসাইটে এটা প্রকাশ করে দেবে। দিলে কি হবে, চট্টগ্রাম বন্দর, যেহেতু এনবিআর ইজ আ বোর্ড, এনবিআর এর আদেশ চট্টগ্রাম বন্দরকে মেনে চলতে হবে, ঠিক আছে। এটা হলো অ্যাডভান্স রুলিং। তো যে সমস্ত কোম্পানিতে আপনারা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের কোনো প্রোডাক্ট, কোনো পণ্য যদি এইভাবে বন্দরে বারবার হ্যারাসমেন্টের ভিতরে পড়ে, তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা এনবিআর এর অ্যাডভান্স রুলিং ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একেবারে এটা কোর্টের মতো, সেখানে হিয়ারিং হবে, সংশ্লিষ্ট বন্দরের অফিসারদেরকে ডাকা হবে, আপনি ডাকবেন, ডাকার পরে তথ্য উপাত্ত এবং যুক্তি বিশ্লেষণে যদি আপনি মনে করতে পারেন ইয়েস ইউ আর দ্য এলিজিবল গেটিং দ্য ভার্ডিক্ট ইন ফেভার অফ ইউর অ্যাপ্লিকেশন, দেন ইউ উইল গেট দ্য জাজমেন্ট, আপনি পাবেন, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যাডভান্স রুলিং পড়লাম। এই অ্যাডভান্স রুলিং এ আমরা ওই যে বললাম আইনে বিধিমালা আছে, আইনে একটা বিধিমালা আছে অ্যাডভান্স রুলিং। যদি আমরা সময় পাই পড়ব, যদি সময় না পাই তাহলে মনে করবেন দিস ইজ দ্য লাস্ট ডিসকাশন। হ্যাঁ, এটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য একটা বেনিফিশিয়াল। প্রোটেকশন দ্য লোকাল ইন্ডাস্ট্রি ফ্রম দ্য আনফেয়ার কম্পিটিশন, ডেফিনিট। বিদেশের অন্যান্য কোম্পানির মাল যাতে সরাসরি এসে আমার লোকাল ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত না করে, এই জন্য তো ডিউটি ভ্যাট বসাইছে। সব জিনিসে যদি ডিউটি না থাকতো তাহলে তো আমাদের দেশে শিল্প ডেভেলপ করতো না। এই জন্য শুল্ক দিয়ে কি করা হয়েছে, লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা হয়েছে। তারপরে অ্যান্টি ডাম্পিং, কাউন্টার ভেলিং, সেফগার্ড মেজার্স, এগুলো আছে, আমরা পরে একটু ডিপার্টমেন্ট পড়বো। আমাদের যে শুল্ক করগুলো আছে, সেই শুল্ক করের একটা অতিরিক্ত আমাদের এসআই কোডাতে এটা নাই, কিন্তু এইগুলো 3টা শব্দ আপনারা মনে রাখবেন, অ্যান্টি ডাম্পিং,
কাউন্টার ভেলিং সেফগার্ড, এটা 3 প্রকারের শুল্ক যেটা আমদানি পর্যায়ে আদায় করা যায়, আমরা সেটা করব। এটা নিয়ে আমরা আলাপ করছি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মিন কি বলেন বলেন তো একজন একটু, ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা কি? আমরা অনেক কথা বলছি এটা নিয়ে। জি স্যার, এটা তো ওই যে স্যার ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, যেটা ভাসমান, মানে যে রেটটা, কি বলবো এটা, কথা হলো এটা উইদাউট ইন্টারভেনশন অফ দ্য গভর্নমেন্ট, ডিপেন্ডস অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, রেট অফ দ্য প্রাইস অফ দ্য ফরেন কারেন্সি উইল বি ফিক্সড। ঠিক আছে না? জি কি স্যার। হবে? ডিমান্ড অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সরবরাহ এবং সরবরাহ এবং যোগানের ভিত্তিতে, চাহিদা এবং যোগানের ভিত্তিতে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ হবে সরকারের হস্তক্ষেপ ছাড়া। এটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ঠিক আছে? তো আমাদের দেশে এটা চালু আছে, সরকার হস্তক্ষেপ করে না। এটা কি হলো, ব্যাংকগুলো নিজেরা নির্ধারণ করে। কি সত্যি কথা নাকি মিথ্যে কথা? ঠিক আছে। ঠিক আছে, সরকার হস্তক্ষেপ করে না আমাদের মুদ্রা ব্যবস্থায়। মাঝে মধ্যে সেন্ট্রাল হ্যাঁ, ব্যাংক এই যে একটু আগে বললেন ঠিক আছে, করে না? মাঝে মধ্যে করে। সমস্যা সেন্ট্রাল ব্যাংক। করে। এই জন্য সব জায়গায় হ্যাঁ বলা যাবে না। হ্যাঁ, কিছু কারণ আছে। আমাদের যখন আইএমএফ দ্বিতীয় কিস্তির টাকা ছাড় দিচ্ছিল না, তখন তারা বললো যে তোমরা যে পেগিং সিস্টেম করছে এটা উঠাই দাও। বাধ্য হয়ে আমার ইউনূস সাহেব উঠাই দিলে, আমার ইউনূস স্যার কি করলো, উঠাই দিতে বাধ্য হলো। আমাদের বড় বড় বাঘা বাঘা অর্থনীতিবিদরা, এটা মুছে গেল। আমাদের ডলার, আমাদের হিসেব করা হলো, আমাদের কি, আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ 35 বিলিয়ন। আল্লাহ, আইএমএফ এসে গুলো ভাই 35 না 25, ঠিক কিনা? আপনারা দেখছেন তো স্যার, এগুলো? হ্যাঁ 25 25 বলার স্যার। পরে আমাদের অর্থনীতিবিদরা তো আরে বাপ রে বাপ, মাথা নষ্ট হয়ে গেল। কি বলে আইএমএফ এটা আমাদের দেশে? বাপ রে বাপ, কয়দিন পরে হিসেব করে দেখা গেল আইএমএফ এর হিসেব সঠিক, আমাদের হাজী সাহেবদের কথাবার্তা ঠিক না। ঠিক আছে? তো এই যে জি স্যার। মেকানিজম, হ্যাঁ, এই বললাম না, এই জন্য সাম কেসেস থিওরি উইল নট বি ফ্যামিলিয়ার উইথ দ্য প্র্যাকটিস। থিওরির সাথে প্র্যাকটিস সবসময় মেলবে না, তাই বলে শতভাগ উল্টাপাল্টা করা যাবে না। ঠিক আছে না? জি স্যার। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওকে স্যার। আপনি সবসময় বিধিতে কি আছে ওইটা যদি দেখতে চান, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু বিধি আপনি ফুললি মানবেন না, সেটাও হবে না। আমরা বলছি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্রাইস উইল বি ফিক্সড, প্রাইস উইল বি ডিটারমাইন্ড ডিপেন্ড অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উইদাউট ইন্টারভেনশন অফ দ্য গভর্নমেন্ট, বাট মোস্ট অফ দ্য কেসেস গভর্নমেন্ট ইজ intervening fixing up the foreign currency price. শুধু not only for the Bangladesh, it's happening towards the USA also. আমেরিকাও সেটা করছে। হ্যাঁ, এটা করছে, কিন্তু কিতাবে আমরা বলছি কি ভাই, এই জন্যই আমরা বলি ওই যে ম্যানুপুলেটিং এক্সচেঞ্জ, পেগিং এক্সচেঞ্জ, হ্যাঁ, আরো আছে ডার্টি এক্সচেঞ্জ, অনেক কথাবার্তা গুলো বলা আছে। কারণ হলো আইএমএফ বলছিল আমাদের ডলার হতে 150 টাকায় যাবে, কিন্তু কপাল ভালো, আমাদের ওয়েজ আর্নার্স আছে, আমাদের যে গরিব মানুষগুলো দেশের বাইরে থাকে, তারা এত পরিমাণ রেমিটেন্স পাঠাইছে, উল্টা দাম বাড়াতো দূরে থাক, বাংলাদেশ ব্যাংক যদি না কিনতো দাম আরো কমে যেত। আমাদের ইকোনমির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ যেটা, সেটা হচ্ছে আমাদের এই গরিব মানুষগুলো, যারা রোদ্দুরে ভেজে, যারা বৃষ্টিতে ভেজে রোদ্দুরে পড়ে খুব কষ্ট করে টাকা ইনকাম করে বিদেশে, এরা এদের কল্যাণে আমাদের কারেন্সি মোটামুটি এখন একটা স্টেবল পজিশনে আছে। হ্যাঁ, ওকে এই স্যার। জন্য ফ্লোটিং এক্সচেঞ্জ রেটকে বলা হচ্ছে আমাদের জন্য এখন একটা ভালো একটা অবস্থা। আইএমএফ এর প্রেশার অনেক কমে গেছে, যে সরকার এখন খুব একটা ইন্টারভেন করছে না। তারপরে কি করছে, দাম যদি বেশি না কমে, এই জন্য বাংলাদেশ ব্যাংক কিনছে, কিন্তু তারা বাই ফোর্স বলছে না যে তুমি দাম কমাতে পারবে না। ঠিক আছে? এটা বলা আছে ইম্পোজিশন অফ দ্য পেনাল ট্যাক্স ফর ডিলে কাস্টমস ক্লিয়ারেন্স। আগের আইনে এটা ছিল না। এখন হলো যে আমি একটা পণ্য বন্দর থেকে ছাড় করালাম, ছাড় করা আমি বন্দর থেকে রিলিজ দিচ্ছি না, তাহলে আমার ডিউটি ভ্যাট যখন ছাড় করানোর অর্ডার করে নিলাম, ডিউটি ভ্যাট পেইড করলাম, করার পরে আমি পণ্য বন্দরে পাইল আপ করে রাখলাম। আগের আইনে এই জায়গায় পেনাল ট্যাক্স আরোপ করার সুযোগ ছিল না, এই নতুন আইনে সেটা আছে।
কাস্টমস ডিসক্রিশন টু ডিটারমাইন দ্য রেটস অফ দ্য পেনাল্টি। এই যে পেনাল্টির কথা বললাম, এই পেনাল্টি কাস্টমস অফিসার যেটা মনে করবে সেইভাবে করতে পারবে। টেম্পোরারি ইম্পোর্ট বা রি-এক্সপোর্ট। টেম্পোরারি ইম্পোর্ট কি আমরা একটু পড়বো পরে। সাময়িক আমদানি, অনেক সাময়িক আমদানি হয়। কি হবে? স্পেনের রাজকন্যা বাংলাদেশে আসবে, সে বাংলাদেশের গাড়িতে চড়বে না, সে তার গাড়ি নিয়ে আসবে। তো কি করবে? রাজকন্যা বিমানে আসবে, গাড়িগুলো চট্টগ্রাম বন্দর দিয়ে আসবে, ওই গাড়ি ডিউটি ভ্যাট পরিশোধ ছাড়া বাংলাদেশে ঢুকে যাবে, এবং রাজকন্যা যখন বাংলাদেশ থেকে যাবে তার গাড়িটাও বাংলাদেশ থেকে চলে যাবে। এইটা যাবজ্জীবন ব্যবহৃত হবে না। এইটাকে বলে টেম্পোরারি ইম্পোর্ট বা সাময়িক আমদানি। এইটা কি আমরা একটু দেখবো পরে, আমাদের ডিটেল আলোচনা আছে, আমাদের বন্ডের আলোচনা যেটা আছে সেটাতে আরো ডিটেল আছে। রি এক্সপোর্ট, আমি কি করলাম? মায়ানমার থেকে সুপারি ইম্পোর্ট করলাম, এই সুপারি আমি ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে পারবো। আইনের সুযোগ আছে, এন্ট্রি-4 এবং রি এক্সপোর্ট, এটা বিধিবিধান আছে। কতটুকু মূল্য সংযোজন করে এক্সপোর্ট করা যায় সেটা যদি আমরা সময় পাই একটু দেখবো, না হলে বুঝবো রি এক্সপোর্ট করার সুযোগ, পুনঃরপ্তানির সুযোগ আমাদের আইনে আছে। সাময়িক আমদানি যেরকম করা যাবে, পুনঃরপ্তানিও সেরকম করা যাবে। কনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনস WCO হ্যাভ বিন ইনকর্পোরেটেড। এটা ওই তাত্ত্বিক কথাবার্তা। ডেফিনেটলি WCO এর ইনভলভমেন্ট ছাড়া তো আমরা ফরেন ট্রেড করতে পারবো না। কারণ হলো কি, আমাদের আমাদের এইচএস কোড, তাদের রেগুলেশনস আমরা এখানে পড়ছি। এই এইচএস কোড যেদিন আমরা পড়বো, WCO এর একটা বড় রোল আছে, সেদিন আমরা সেটাও পড়বো। রিকগনিশন অফ দ্য ভেরিয়াস রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, IT, ডিজাইন অ্যান্ড কপিরাইট অ্যান্ড অ্যাক্ট। কি হলো? এই আইনে কিছু কিছু বিষয় আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ডিজাইন অ্যান্ড কপিরাইট, GI অ্যাক্ট, এটা নিয়ে কারো ধারণা আছে? একটু বলেন তো, কে কি জানেন? ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি? বাংলা কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি? মেধাস্বত্ব আইন, তাই না? ঠিক কিনা? আমি কি ভুল বললাম? ঠিক আছে স্যার। হ্যাঁ, জি স্যার। ডিজাইন অ্যান্ড কপিরাইট, প্যাটেন্ট, এটা কি? GI অ্যাক্ট, এটা কি? GI অর্থ হচ্ছে জিওগ্রাফিক ইন্ডিকেটরস। আমাদের জামদানি শাড়ি বলে না ভাই, GI হয়েছে, প্যাটেন্ট হয়েছে বলে। আপনারা GI নাম শুনছেন না? হুম, জামদানি শাড়ির GI আছে, ইলিশ মাছের GI আছে। জিওগ্রাফিক ইন্ডিকেটরস মিন ভৌগোলিক নির্দেশক পণ্য, এইটা বাংলাদেশের পণ্য। এইগুলো আমাদের কাস্টমস আইন আমাদেরকে কিছু ফ্যাসিলিটেট করছে। এই আইনের আওতায় এই পণ্যগুলো রেজিস্টার্ড হয়েছে। দিনাজপুরের শতরঞ্জি, ঠিক আছে, খিরসা, রাজশাহীর আম, খবর। এগুলো সব GI প্যাটেন্ট আছে, রাইট আছে। এগুলো আমি ইচ্ছে করলে, যেই পণ্যগুলোতে IP আছে, যেই পণ্যগুলো কপিরাইট অ্যাক্টে নিবন্ধন আছে, যে কেউ ইচ্ছে করলে সেটাকে ইম্পোর্ট করতে পারে না, যে কেউ ইচ্ছা করলে সেটাকে এক্সপোর্ট করতে পারে না। কাস্টমস অ্যাক্ট 2023 এইগুলোকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, প্রোটেক্ট করছে। এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা আজকে পড়বো। এরপরে ট্যারিফ, শুল্ক। শুল্ক সম্পর্কে কাস্টমস আইনে কি বলা আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে আমরা খুব রাখবেন, আমাদের এখানে আমরা 4 নম্বর স্লাইড পর্যন্ত পড়লাম। 5 নম্বর স্লাইডে আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব না, এটা তো পড়ছি। 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর থেকে ট্যারিফ, একটা জিনিস লিখলাম, ট্যারিফ মিন শুল্ক। এখানে বলছি ডিফারেন্ট ফর্মস অফ দ্য ট্যারিফ। ট্যারিফ মিন শুল্ক। আমদানি এবং রপ্তানিতে সকল প্রকার শুল্ক করকে একসাথে বলা হয় ট্যারিফ। এই ট্যারিফ সিস্টেমটা আমরা আগে থেকে পড়বো। একজন মনে হয় ফজলুর রহমান সাহেব হাত উঁচু করছেন, আপনার কি প্রশ্ন আছে? একটু বলেন প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। বলেন আমি বলেন। ফজলুর রহমান মিরপুর আসসালাম। মিরপুর 2 থেকে বলছি স্যার। হুম, স্যার, আমার কিছু কোথায়? আপনার কাছে প্রস্তাব আছে।
মিরপুর 2 থেকে বলছি স্যার। হুম হুম আপনার কাছে আমার আপনার কোনটা? কাছে আমার কিছু প্রশ্ন। মিরপুর 2 থেকে আমি বলছি স্যার। হ্যাঁ, প্রশ্ন করলেন, সরাসরি বলুন। হুম আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার, আমার প্রস্তাব আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, 40 এবং 50 এর মাঝামাঝি বয়সে এসে আমরা শেখার জন্য কোর্সটা করছি স্যার। ফার্স্ট লেকচারটা খুব স্মুথলি বুঝতে পেরেছি, দ্বিতীয় লেকচারটা একটু তাড়াহুড়া হয়ে গেছে স্যার। যদিও একটা এক্সট্রা ক্লাস বাড়ায়ও যদি করা যায়, একটু আমাদেরকে একটু ভালো করে দ্বিতীয় লেকচারটা একটু তাড়াহুড়া হয়ে গেছে। তো এর একটা হুম হুম বিষয় হুম একটু হুম হুম মাথায় রাখবেন স্যার। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা আমি বললাম। আর হুম 2 হুম। নম্বর বিষয় স্যার, এটা হচ্ছে যে আমাদেরকে যে দ্বিতীয় ক্লাসের সামনে মঙ্গলবারে যে ক্লাসটা হবে, এই লেকচারটা একদিন আগে না দিয়ে 4-5 দিন আগে দিলে আমরা বাসায় হয়তো এইটাই একটু পড়ব। হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। এই দুইটা জিনিস স্যার আমাদের একটু আমি বিনয়ের সাথে বললাম গুড। একটু ফজলুর রহমান সাহেব এক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে এই কাস্টমস আইন আমাদের জন্য প্রথম লেকচারের চেয়ে দ্বিতীয় লেকচার বেশি ইম্পর্টেন্ট। এখন আমি কথা বলবো যাদের জন্য কথা বলবো তারা যদি বুঝতে না পারে, তাহলে আমার বলার সার্থকতা কোথায়? কোনো সার্থকতা আছে? নাই তো। এই জন্যই, যেহেতু একটা না 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলাই কঠিন। আপনারা যদি মাঝে মাঝে পার্টিসিপেট করেন, তাহলে এটা বললাম কি রিসিপ্রোকাল হয় এবং এনজয়েবল হয়। এরপরে আপনারা এই স্লাইডটা আজকে একটু পড়বেন। এর সাথে কাস্টমস একটাও আমি দিয়ে দেবো, বাংলাটাও পড়বেন। কিছু কারণে আমরা এটা ইংরেজিতে লিখছি, আমাদের বাংলা স্লাইডগুলোও আছে। তো বাংলাতে প্রবলেম যেটা হয়, যেহেতু আমাদের কম্পিউটারে এবং ইয়েগুলো ভেঙে যায়, সব লেখাগুলো ভেঙে যায়, এগুলো আমরা খুব একটা দিই না। আর যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড কাস্টমসের আন্তর্জাতিক বিজনেসের সাথে কিছু টার্ম এবং টেকনোলজিস হুম আবার তো বলছে, হ্যাঁ। তো এই জন্যই আমরা এটা ইংরেজিতে দিয়েছি। ডেফিনিট আপনার পরামর্শ তো আমরা গ্রহণ করবই। আগামী ক্লাসগুলোতে আরো আস্তে এবং স্লোলি কিভাবে করা যায় সেটা আমরা দেখব। যেহেতু আজকে দুটো স্লাইড একসাথে হয়েছে, যার কারণে দ্বিতীয়তে সে একটু চাপ সৃষ্টি হয়েছে। আর একটা জিনিস হলো, এটা যদি কারো কাছে নতুন হয় তাহলে কিন্তু তাদের জন্য কি হয়, আসতে বললেও মনে হবে যে নতুন 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 কিছু আসছে। এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে বলবো, কাস্টমস আইনটা আমাদের মোটামুটি হাইলাইট করা আছে, কোনগুলো আমাদের জন্য দরকার হয় সেগুলো একটু দেখবেন, সেগুলো একটু পড়বেন। আর এই স্ক্রিপ্টটা আমরা পরবর্তী ক্লাসেও এইটা নিয়েও আলাপ করব। এর সাথে আমি আর একটা স্ক্রিপ্ট আপনাদেরকে দিব, সেটাও একটু পড়বেন। 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো, এটা তো দেয়াই আছে। তাহলে আমাদের আলাপ করতে একটু সুবিধা হবে। ঠিক আছে ফজলুর রহমান সাহেব? থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? নাই স্যার, আর প্রশ্ন নেই। আর খালি কোনো প্রশ্ন? এই শীটটা একটু খালি আগে এই শীটটা আগে দিয়ে দিবেন স্যার, আমরা আগে ল্যাব শীত করতে তো পারবো। গত পরশুদিন দিয়ে দিছিলাম মনে হয়। আর আর একটু কোনো আগে দিলে প্রশ্ন? স্যার আমরা সারা হুম হুম হুম। স্যার শীটটা আজকে সকালে পেয়েছি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, এটা দেবো। আর আমি বেশি একটা ক্লাস তো মিস করছি, আমি আসলে দেশে ছিলাম না। আহ আমি মনে করছিলাম যে এটা হলো, আমি আসলে ইয়ে থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে একটা ল্যাপটপ কিনতে চাইছিলাম। তো ওখানে যে দেখলাম যে দাম আমাদের দেশে তার থেকে কম না। তো এই জন্য কি নাই, তো আমাদের লোকাল যারা ছিল, এমন একটা সময় ঠিক ওই যে 9টা থেকে, আমাদের তো 2 ঘন্টা টাইম ডিফারেন্সিয়াল আছে। আমাদের রাত 9টা মানে ওদের রাত 11টা, এইটা একটা টাইম। আর একটা হলো এইরকম ল্যাপটপও দেখলাম যে মোটামুটি একটু ম্যানেজ করা ডিফিকাল্টি। আবার যার কারণে আমরা দেন। তো আমরা এটা একটা মেকআপ ক্লাস নেব। হুম যার প্রশ্ন করার দরকার সেই শুধু একটু ওপেন করবেন, প্রশ্ন করার সাথে শেষ হলে আপনি মাইকটা বন্ধ রাখবেন। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আর এই ইয়াগুলো একটু কাইন্ডলি দিয়ে দিয়েন স্যার, যেগুলো আলোচনা হলো। এটা দিয়ে দেওয়া তো এগুলো, এটা দিয়ে দেওয়া হয়েছে, আপনি পাননি? আর স্যার আমি সেকেন্ড কন্টেস্ট গুলো লেকচারটা দেখছি দিয়েছে। অফিস ইয়ে তো ওইভাবে হুম খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে তো দিয়ে বেশ। দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে। আর কোনো আহ, প্রশ্ন? না সেকেন্ড লেকচারটা কি দেওয়া আছে? হুম
সেকেন্ড লেকচারটা কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে, এটা দেওয়া আছে, আপনি দেখে নেবেন, দেওয়া আছে। আচ্ছা স্যার। থ্যাংক ইউ। তো ভালো থাকবেন, আর নেক্সট ওকে দিনে স্যার। একটু সবাই আগে আগে আসবেন। আর যারা আসে না সবাইকে বলবেন, যারা ক্লাসে আসে আর যারা আসে না, এটা কিন্তু এক না। হ্যাঁ, যারা আসবে তারা কষ্ট করে আসলে কিছু শিখতে পারবে, কিছু জি স্যার, শিখা জি স্যার। গেছে কিনা ক্লাসে সেটা না না, বলবেন। অবশ্যই স্যার, ভালো সুন্দর শিখে আলোচনা, গেছে, গঠনমূলক আমরা কষ্ট করি। হ্যাঁ স্যার, স্যার, গঠনমূলক আলোচনা হয়েছে স্যার, ভেরি আর কনস্ট্রাকটিভ আপনারা একটু ডিসকাশন। পার্টিসিপেট করবেন। ওকে স্যার। পার্টিসিপেট করলে হয়, একটা কথা আছে না, একে নিম দুইয়ে পাঠ, একজন বললে পাঠ হয় না, পাঠোদ্ধার করতে হলে একাধিক জনের পার্টিসিপেশন লাগে। ঠিক আছে? তোমার দিদার কাছে আছে, আমি বললেই দিবি, সমস্যা নেই, নিয়ম ওকে, এখন না, প্রথম এটা লেকচারে তুমি শনিবার পরীক্ষা থেকে দিতে নিয়ে যাবে। পারবো এখন। তাহলে আমরা কালকে গিয়ে এখন তুমি আজকে পছন্দ তাহলে করবে কোনটা শেষ তোমার করি। পছন্দ, তাহলে সেটা তোমার দিদা দিব, ঠিক আছে? আজকে শেষ করি তাহলে। শেষ করি তাহলে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।